নমস্কার বন্ধুরা, আত্মজার বিজয়া বৈঠকি আড্ডা পুণ্য পরশ পুলকে আজ দ্বিতীয় পর্ব। হ্যাঁ, আপনারা কিন্তু জানেন যে আমাদের সঙ্গে কারা কারা আজ থাকবেন। তারা তো থাকবেনই, কিন্তু তার আগে আমি একটু জানিয়ে রাখি যে আমার কৃতজ্ঞতার কথা। আমার বলতে গোটা আত্মজা পরিবারের, তার প্রতিনিধিত্ব যেহেতু এই মুহূর্তে আমি করছি, তো সেই আমার দায়বদ্ধতা থাকে যে আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর। কৃতজ্ঞতা কিসের সে প্রশ্ন থাকতেই পারে যারা আজকে প্রথম আমাদের সঙ্গে এই আয়োজনে সামিল হয়েছেন। আমি একটু বলে রাখি যে গতকাল আমাদের বিজয়া বৈঠকি আড্ডা প্রথমবার শুরু হয়েছে। আমাদের প্রথম দিনের যে অতিথিরা ছিলেন, তাদের সঙ্গে আমাদের যে দর্শক শ্রোতা বন্ধুরা ছিলেন, তাদের সকলে মিলে তারা এতটাই আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদের সঙ্গে থেকেছেন যে আমরা কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছি না। এত মানুষের এত এত কথা আমরা জানতে পেরেছি এবং তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, ফিডব্যাক যদি বলি তারা জানিয়েছেন, এবং আমরা সত্যি আপ্লুত, কোথাও একটা সাহস পেয়েছি বলা যেতে পারে। আর এবার বলে রাখি যে আত্মজা সম্পর্কে ছোট্ট একটু করে, যারা আজ প্রথম আত্মজার নাম শুনলেন বা আত্মজার সঙ্গে আজ সামিল হয়েছেন, তাদের বলে রাখি যে আত্মজা একটি আবৃত্তি, শ্রুতি নাটক এবং সঞ্চালনার প্রশিক্ষণ চর্চা কেন্দ্র। আমাদের এই আয়োজন সারা বছর ধরেই কিন্তু টুকরো টুকরো আয়োজন আমাদের চলতেই থাকে, কিন্তু এ বছরটা তো একেবারেই অন্যরকম। সেই অন্যরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের সবকিছুই কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু বসে থাকা কি আর চলে বলুন তো? ভাবনা তো আর বসে থাকে না, ভাবনার পাখি উঠতেই থাকে। আর সেই উঠতে উঠতে সেই পাখি একটা ডালে গিয়ে দুম করে বসে পড়লো। সে ডালটার নাম শারদোৎসব। আমরা শারদোৎসব তো মহামিলনের উৎসব। এই মহামিলনের এই মুহূর্তে কি করে চুপচাপ বসে থাকি বলুন তো? কেমন করে মনে হয় যে প্রিয়জন, প্রিয় মুখগুলোকে একটু না দেখে চলতে পারে? না, একেবারেই চলে না। আর তাই তো এই বিজয়া বৈঠকে আড্ডার আয়োজন করেছি আমরা। আর সেই আড্ডায় অবশ্যই সফল হয়ে উঠবে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আছেন। তাই সকলের সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে কিন্তু সময় হয়ে গেছে আমাদের যে অতিথি যারা আছেন তাদের আমাদের সামনে নিয়ে আসার। তারা আমাদের ব্যাক স্টেজে আছেন এই মুহূর্তে। ডেকে নেব সেই মানুষটিকে প্রথমে, যে মানুষটির সঙ্গে আত্মজার বহু বছরের সম্পর্ক। আত্মজা মানে তাকে কখনো কিন্তু পরিবারের বাইরের মনে করে না, এবং তারও যে সংগঠন সেখানেও কিন্তু আমি অতিথি নই, আমি বন্ধু। আর একটা কথা না বললেই নয়, কিছু কিছু মানুষের মুখ দেখলে না বড্ড মনটা ভালো হয়ে যায়। শাশ্বতী গুহ তেমনই একটি মুখ। শাশ্বতী দি, তোমাকে স্বাগত জানাই। কি ভালো লাগছে তোমাকে দেখে, এটা পুরো ঝলমল করছো। মানে এবারের পুজোটা যদিও আমাদের কাছে ফিকে হয়েছিল, কিন্তু তোমাকে দেখে একেবারে মনে হচ্ছে ঝলমলে আলো, শারদীয়া আলো তোমার মুখে এখনো লেগে আছে। খুব ভালো লাগছে, কি আসলে সদ্য সুন্দর সদ্য বলছো। পার করে। আর তুমি এই যে এত সুন্দর করে বললে তো আরো খুশি হয়ে গেলাম। এই কথাগুলো আমরা বলবার জন্য, ওই যে কথাটা বললাম খুব অন্তর থেকে বললাম শাশ্বতী দি, আমি সেভাবে লিখেও ছিলাম। তুমি তো আমাদের পরিবারের বাইরের কেউ নও, আর সত্যি কথা একদম। বলতে হ্যাঁ, আর তুমি বড্ড প্রিয়জন, তুমি বড্ড ভালো মানুষ। আর সেই ভালো মানুষের, একটা সৎ মানুষের না মুখে একটা আলো থাকে, তোমার মুখেও সেই আলো আছে। আর সেই কারণেই তুমি আমাদের এত প্রিয়, এত কাছের মানুষ। আরো একজন বন্ধু আছেন। হ্যাঁ, বলো, কিছু বলছিলে একেবারে তুমি? না, বলবো তুমি অর্ণবকে ডাকবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। একসঙ্গে ডেকে নিয়ে তাই গল্প শুরু করব। হ্যাঁ, আমাদের সঙ্গে আমাদের আরো একজন বন্ধু আছেন। এই বন্ধু আমাদের বাচিকের একদম বেশ খুব সিরিয়াস কাজ করা একজন মানুষ। মেদিনীপুর জুড়ে উনি কাজ করছেন, এবং তার সঙ্গে সঙ্গে কলকাতার সমস্ত মঞ্চে একেবারে যাকে বলে দাপিয়ে কাজ করে বেড়ান। হ্যাঁ, অর্ণব চক্রবর্তী। অর্ণবকে ডেকে নিচ্ছি। অর্ণব আস্তে আস্তে বলি, অর্ণব হ্যাঁ বোধহয় কিছু বলবে, বলে নিক। অর্ণব কিছু বলে নিক। মিউট মিউট। আচ্ছা, অর্ণব অর্ণবের কি মাইক। মিউট করা আছে? অর্ণবের মাইক মিউট করা আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমার ভালো লাগছে যে তোমাদের দেখে মানে আচ্ছা। চক্ষু জুড়িয়ে যাচ্ছে যাকে বলে। তাই এত কি তুমি এত সুন্দর। সেজে বসেছ অর্ণব, না না, তা না। আমাদের দেখবে বলে? না না না। না, সেটা আগুন দেখাবে রঙে, বলেও। না, সে তো আগুন দেখাবে বলেও, দেখো। আগুন রঙে তুমি সেজে বসেছো, আমাদের আর দেখবে ভারী বলে না সুন্দর দেখাবে বলে? অর্ণব। অর্ণব, এই পাঞ্জাবিটা কি মানে পাওয়া নাকি বউয়ের ডিজাইনে তৈরি করা? না 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 না, এটা
মানে বইয়ের গিফট পুজোয়। ও ও হো, কিছু বলা ওই যাবে না। জন্যই ওই জন্য আলোকিত পুরো। অসাধারণ অসাধারণ, নিশ্চয়ই বউ দেখছে তোমার। আর আমি এখান থেকেই তাকেও কংগ্রাচুলেশন জানালাম। এত সুন্দর তোমাদের সম্পর্ক, এত এরকম এরকম একটা মধুর গিফট। আর তুমি আমাদের আজকে আত্মজার এই আয়োজনে তুমি পড়ে এসেছো, কোথাও একটা আরো একটু অন্যরকম একটা কি বলবো, একটু মানে স্পার্ক করছে ব্যাপারটা। খুব ভালো লাগছে অর্ণব। আমরা যেহেতু শারদোৎসবের ওই যেরকম বললে তুমি শাশ্বতী দি, যে শারদোৎসবের শরতের আলো রয়েছে, এখন দুর্গাপুজোর আলোটা মেখে রয়েছি। আসলে বিজয়া ব্যাপারটাই কিন্তু তাই, মহামিলনের উৎসব আমরা যেন শেষ করতেই চাই না। আর সেই কারণেই হয়তো ঠিক সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি ঘুরতে থাকে প্রত্যেক বছর পুজো শেষে, যে আর বাকি পুজো এতদিন, মানে যেটা শেষ হলো তারপরে যেন পরের পুজোটা আসতে যেন সেই ছোট গল্পের মতন শেষ হওয়ার পরেও যেন শেষ হয় না। কিন্তু প্রত্যেক বছর পুজোতে আমাদের একটা আমাদের মতন করে একটা সাংস্কৃতিক ব্যস্ততা থাকে। এবার পুজোতে সেরকম কিছু ছিল না হয়তো, আমি তোমাদের কাছ থেকে, যেমন আমার ছিল না, আমি এবার পুরোপুরি আমার পরিবারের জন্য ছিলাম, যেটা সেক্ষেত্রে আমার পরিবার কিন্তু খুব খুশি সেই ব্যাপারে, যে আমি পুরোটাই আমার পরিবারের জন্য এই পুজোটাতে ছিলাম। আমার কোনো অনুষ্ঠান ছিল না। গত বছরও মানে একটু বাড়ি থাকতে পারিনি, একটা দিন হয়তো ছিলাম, আর পুরো সারাটা পুজোয় আমি ঘুরে বেরিয়েছি, এখান থেকে ওখানে, মালদা গেছি, এখানে এখানে অনুষ্ঠান ছিল, অমুক তমুক ছিল। তো যাই হোক, কিন্তু আমি প্রথমে শাশ্বতীদের কাছ থেকে জানতে চাইবো যে এবার পুজোয় কতটা মিস করলে সেসব। শোনো, প্রথমে তুমি বলেছো বৈঠকি আড্ডা। আড্ডার মেজাজটা আমার মনে হয় খুব আনন্দের হলেই ভালো হয়। হ্যাঁ, মন খারাপের কোনো কথা বলবো না। তবে হ্যাঁ, এটা ঘটনা যে ঠিক মনে পড়ে না যে লাস্ট কবে পরিবারের সঙ্গে পুজোর প্রতিটা দিন কাটিয়েছি। এবারের পুজোটা কিন্তু ঠিক সেরকমই ছিল। মানে এবারের পুজোটা একেবারেই অন্য রকম। পুজোয় কিছুই করলাম না, মানে একদিনও কোথাও বেরোলাম না, পাড়ার মণ্ডপের ঠাকুর ছাড়া অন্য কোনো ঠাকুর দেখলাম না। শুধু পরিবারের মানুষের মুখ আজ 8 মাস ধরে দেখে চলেছি, ঠিক সেভাবেই পুজোর কটা দিনও তাদেরই মুখ দেখেছি। তাদেরই মুখ দেখেছি, নতুন কিছু পাইনি। তবে জানো তো কি মনে হয়, আসলে আমরা তো শিল্পী, আর মঞ্চের স্বাদটা আমরা সকলেই জানি কেমন স্বাদ। পুজোর আগে 2 মাস আগে থেকে যদি পুজোর অনুষ্ঠানের ডাকগুলো আমাদের কাছে আসতে শুরু না করে, কেমন একটা মন খারাপ হয়ে যায়। কি হলো, এবার কি আমার অনুষ্ঠানগুলো নেই? আচ্ছা, পঞ্চমীতে এলো, আচ্ছা ষষ্ঠীতে এলো, তাহলে কি সপ্তমীতে এলো না? অষ্টমীতে এলো না, আচ্ছা সপ্তমীতে এলো, অষ্টমীতে এলো, এই করে করে প্রতিদিন আসলো, একাদশীতে এলো, একের পর এক এসেই গেল। তা এবারে সেটা হচ্ছিল না, পুজোর অনেক আগে থেকেই কোনো অনুষ্ঠান ছিল না। অদ্ভুত ভাবে এবারে এলো বিজয়ার আচ্ছা, অনুষ্ঠানের ডাক, বিজয়ার ও অনুষ্ঠানের ডাক। কি যে অনেক আনন্দ, ভালোবাসি। কি যে আনন্দ পেয়েছি, যে তাও তো পুজো সংক্রান্ত একটা ডাক এলো নিবেদিতার কাছ থেকে। এটাই বোধহয় আপনজনের ডাক, বোধহয় এটাই হয়। তা মনটা ভালো হয়ে গেল। একদম। আমি সত্যি মানে ভীষণ মন খারাপ হয়ে থাকে, সত্যি কথাই বলছি। সব সময় মন খারাপ, মানে সকালগুলো মন খারাপ নিয়েই যেন উঠি। খালি উঠে মনে হয় কিছুই তো করার নেই, কোথাও যাওয়ার নেই, কিছু করার নেই, কোনো কাজ নেই, মনে হয় কিছু খুঁজে পাচ্ছি না। তাই মনটা খারাপ হয়ে থাকে। আবার নিজেকে আস্তে আস্তে সাজিয়ে নি, সারাদিন ধরে মন ভালো করে নি। এই মন ভালো করা শুরু করবার যে সময়টা আমার শুরু হয়, সেটা সকালে। তোমরা চা খাও, জানি না তোমরা জানো কিনা, আমি চা খাই না। চা চা কফি এসব কিছুই খাই না। আমি এখন যেটা খাই, সেটা স্কিন বলে দেয়, যাই হোক, হ্যাঁ পরে একটু। লেবু জল খাও নাকি? লেবু হ্যাঁ জল। বলছি, আমি আমি এখন লেবু মধুর জল খাই। কিন্তু যে কাপটায় খাই, যার সঙ্গে খাই, যাকে হাতে নিয়ে খাই, সেটা নিবেদিতা। ও আত্মজার 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 10-এ পা, আত্মজার 10-এ পা। রোজ হ্যাঁ হ্যাঁ। রোজ এক পাশে আমি, এক পাশে নিবেদিতা। আমি ও সেই কাপে সো লেবু সুইট। জলে চুমুক দিই। আমার সকাল শুরু হয়, আস্তে আস্তে সকালটা ভালো হতে শুরু করে। আহা, যাই হোক, সত্যি। আজ তুমি ডেকেছো, আমি মহা খুশি। আমি খুব আনন্দ থ্যাংক ইউ, পেয়েছি, থ্যাংক ইউ। খুব ভালো আমি লাগলো। জানি,
আমি জানি যে আমাদের আত্মজার এই মুহূর্তে আমাদের বন্ধুরা যারা আছেন, আমাদের আত্মজার বন্ধুরা তো নিশ্চয়ই আছেন, আমি প্রত্যাশা করি যে তারাও নিশ্চয়ই তোমাকে দেখে খুশি হচ্ছেন, কারণ তুমি তো তাদের কাছে অচেনা নও, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তুমি এসেছো। আর একদম যে অনুষ্ঠানের কথা তুমি বললে আত্মজায় 10 পা, ঠিক গত বছর আমরা 10 পা আমাদের ছিল, এবছর আমরা 11 পা। আমাদের কিন্তু সেই ভাবনা ছিল যে আমরা এবারও অনুষ্ঠানকে অন্যরকম ভাবে সাজাবো, সেই রকম অনেক ভাবনা ছিল, কিন্তু সেই ভাবনা তো যে কোনো কারণেই হোক, অতিমারির প্রকোপে, আমাদের বিশ্বব্যাপী যে অতিমারি, তার জন্য তো সবকিছুই ভেঙে চুরে গেছে, আর আমাদের তো এই ভাবনা তো ছেড়েই দিলাম। কিন্তু ওই 10 পার স্মৃতি কিন্তু এখনো আমি আমার অ্যালবাম যখন দেখি, অ্যালবাম মানে এখন তো আমাদের সবই হয়ে গেছে যে ল্যাপটপ খুলে অ্যালবাম দেখতে হয় বা ফোন ঘেটে, তো সেই 10 পার স্মৃতি যে তোমাদের মুখগুলো বারবার ফিরে আসে, তখন কিন্তু আমারও মন ভালো হয়ে যায়। আর সেই মন আরো একটু ভালো করে নেওয়ার জন্য এই আয়োজন। আম, আমি অর্ণবের কাছে যাব। অর্ণব, তুমি অত্যন্ত ব্যস্ত, আমি জানি অত্যন্ত ব্যস্ত একজন শিল্পী। আহ, আহা হা হা, দেখো তোমরা এই বেশি আচ্ছা। ব্যস্ত। আমি ও একটু আচ্ছা। আমি আমি শোনো, আমি আমরা একটু বলে গায়ের নিই ছেলে। অর্ণব, হ্যাঁ অর্ণব হ্যাঁ একটু যুক্ত করি। বলো। গোটা প্যান্ডেমিক টাইমে যখন আমরা সবাই গৃহবন্দী, ঘর থেকে এক পাও বাইরে ফেলিনি, সেই সময় অর্ণবের পা প্রতিদিন বাইরে ছিল। তার মানে মানে কি সেটা? বোঝা যায় সে কতটা ব্যস্ত। এই না, এই লকডাউনের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ রোজ বেরিয়েছে, রোজ বেরিয়েছে। হ্যাঁ, কাজে? স্থলপথে জলপথে, এবার বুঝে নিতে হবে তোমাকে, পুরো ভেঙে পড়বো না, সব পথেই বেরিয়েছি। আকাশ পথে। না, সেখানে সেখানে প্রতিবন্ধকতা ছিল। আচ্ছা, না না এবার না, ভুল করেছি না। ওই ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ বলো, তুমি কি বলছিলে? হ্যাঁ, তো আকাশ পথে তো ওই সময় না হয় বেরোয়নি, কিন্তু এই যে তুলো মেঘ ভেসে ভেসে গেল কিছুদিন আগে পর্যন্ত, এখন তো আমরা কার্তিকে আছি, তো এই যে তুলো মেঘ ভেসে যাওয়ার সঙ্গে কতটা ভেসেছিলে, সত্যি সত্যি কি কবিতার না ভেলায় ভাসতে পেরেছো? সেটা না একটু না, শুনি। কিছু 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 তো অনুষ্ঠান হলেও তোমরা জানো, এবং তোমরাও প্রত্যেকেই করেছো এই অনলাইন প্রোগ্রাম যেগুলো, হ্যাঁ, সেগুলো ওগুলো তো। সেগুলো না হলে তো পাগল হয়ে যেতাম, কেননা ব্যাপারটা হচ্ছে সবসময় অনুষ্ঠান করতে ভালো লাগে। তো যাই হোক, এটা হয়েছে। আর সবচেয়ে যেটা মিস করেছি এবারে, সেটা হচ্ছে যে আমি মেদিনীপুরের ছেলে হলো, মেদিনীপুর বলতে আমি খড়গপুরের আর কি ছেলে হলেও, আমি কিন্তু চিরকালই, মানে এটা আমার দুর্ভাগ্য যে আমি এখানে থাকি, দুর্ভাগ্য সুভাগ্য দুটোই বলো, কিন্তু আমার সবসময় একটা কলকাতার দিকে একটা মানে ঝোঁক মানে আছে আর পাটা কি। এগিয়ে আমি থাকে, পাটা না না পাটা না, এগিয়ে থাকে। পাটা এগিয়ে থাকে খালি না, আমি মনে করি যে এটা কে কি ভাবলো সেটা নিয়ে আমি আমার কিছু যায় আসে না। আমি মনে করি যে শিল্প, যে কোনো শিল্প দেখতে গেলে, করতে গেলে ওই গঙ্গার ওপারে যেতে হবে। এবং তা মিস করেছি হচ্ছে এবারে, আমি প্রত্যেকবার আমি দুর্গাপূজায় আর কি, দুর্গাপূজায় পঞ্চমীর দিন আমি অফিস ছুটি নিয়ে, আমি এবং আমার এক অধ্যাপক বন্ধু আছে ঐশিক দাশগুপ্ত, আর তার আর কি প্রেমিকা, এই এই তিনজন, এখন তো পিও যুক্ত হয়েছে গত 2 বছর থেকে, মানে আমার বউ, আমরা হুম। বেরিয়ে পড়ি কলকাতার বিভিন্ন মানে ঠাকুর দেখবার জন্য আর কি। তো সেটা এবার মিস করেছি, সত্যি খুব মানে আচ্ছা খুব খারাপ লেগেছে আর কি। আর আচ্ছা। ওই যে শাশ্বতী বললো যে অনুষ্ঠান তো কিছু আসেই, এবং যদিও পুজোর মধ্যে কিন্তু অনুষ্ঠান করতে আমার খুব একটা ভালো লাগে না, একদম পরিষ্কার কথা, পুজোর মধ্যে মানে পুজোর 4 দিন, ওই দিন ঘুরবো, কিন্তু তাও করতে হয় ওই যে খেয়ে, পরিষ্কার কথা যে কিছু পয়সা পাওয়া যায়। না, সেটা এবারে কিন্তু সেই ক্ষেপগুলো তো এবার 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 তো সবটাই আক্ষেপ, কোনো ক্ষেপ পুরোটাই নেই। না না না, সংক্ষেপও নেই, 8 মাস ধরে সংক্ষেপও 8 মাস সংক্ষেপও নেই, নেই, ধরে শিল্পীদের কোনো সংক্ষেপও নেই। অনুষ্ঠান নেই। 8 না মাস ধরে শিল্পীদের কোনো অনুষ্ঠান নেই। কোনো অনুষ্ঠান ঘরে কোনো নেই। বসে সব অনুষ্ঠান নেই। অনুষ্ঠান, ঘরে বসে এবং সব তার অনুষ্ঠান অনলাইনে, তাতে কোনো সত্যি আমাদের কোনো উপার্জন আমার, নেই। হ্যাঁ, ওই সেক্ষেত্রে কোনো তার উপার্জন নেই। মধ্যেও শোনো না, তার মধ্যে হঠাৎ দেখি এসবিআই থেকে আর কি একটা টপ করে 2000 টাকা ঢুকলো মোবাইলে, আচ্ছা আচ্ছা। কোথায় কোথায় মানে ওটা অফিসের টাকা নয় বুঝতে পারছি, তখন দেখলাম কবিতা একাডেমির টাকা ঢুকলো, একটু এতদিন তৃপ্ত হলাম। পর? এখন এতদিন আমাদের পর? দেশ, না না এতদিনে? না, এতদিনে নয়, আমি ও বলছি কি আচ্ছা, যে ওটার লকডাউনের মধ্যে, লকডাউনের মধ্যে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওটাতে মানে তোমার ধরো কবিতা এপ্রিলে, একাডেমি, দেখ, এপ্রিলে হ্যাঁ হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ। হুম। হ্যাঁ, তো সেটা সেই হচ্ছে এপ্রিলে আমাদের ব্যাপার। সকলেরই এটা সকলেরই আমাদের সকলের এপ্রিল না, ঢুকেছে, আমার সকলের আর কাছে একটু একটু সবারই। দেরি টুক করে করে। করে মেসেজ ঢুকেছে ওটা। ওটা হ্যাঁ ঢুকেছে, ওটা ঢুকেছে। স্বস্তি আচ্ছা দিয়েছে একটু। তুমি হ্যাঁ ভাবো যে এবার একটা 25শে বৈশাখ নেই, আমি ভাবলাম যে, এই আমি ভাবলাম অর্ণব যে কি, নিবেদিতা, অর্ণব কিন্তু খুব প্রফেশনাল, ও কিন্তু পুরো এগুলো বলতে থাকবে।
আচ্ছা ঠিক আছে বলবো। না না আবৃত্তির কথা হচ্ছে তো, না 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 তো, না না দুঃখটাও তো জানো তো, একটা 25শে বৈশাখ নেই, একটা 22শে শ্রাবণে, ভাবলাম 22শে শ্রাবণ ঠিক হয়ে যাবে, অনুষ্ঠান হবে রবীন্দ্র সদনে। চিন্তা নেই, পরের বছর 22শে শ্রাবণেও তুমি একটুখানি আমরা নেগেটিভ ভেবে রাখি, যদি হয় তাহলে খুব আনন্দ পাবো। কিন্তু এই মুহূর্তে যেটা হতে পারে সেটা হচ্ছে দুটো কবিতা, আমি পরপর দুজনের কাছ থেকে দুটো কবিতা শুনবো। এবং অবশ্যই আমাদের নিশ্চয়ই দর্শক শ্রোতা বন্ধুরাও একেবারে অপেক্ষা করে আছে, কারণ তোমাদের কবিতা শুনতে তারা পছন্দ করে। শাশ্বতী শুরু করুক নাকি? হ্যাঁ বেশ। আজকে কিন্তু প্রথমেই আমি বলেছি যে একদম আমরা বেশি কবিতা বলবো না, কারণ হুম। এখন যেটা হচ্ছে, তোমাকে আমি শুরুতেই বলেছি যে এর আগেও তোমার সঙ্গে যখন আমার ওভার ফোন টেলিফোনে কথা হয়েছে, যে আমরা যেভাবে কবিতা আবৃত্তি করি, সেভাবে যেহেতু এখন অনুষ্ঠানটা হচ্ছে না, সত্যি কথা বলতে আমরা সেভাবে চর্চাতেও মন দিতে পারছি না। এটা হচ্ছে আমার ক্ষেত্রে হচ্ছে। আর মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি করার জন্য একটা অন্যরকম আনন্দ আছে, মাদকতা একদম আছে, একদম, ওই উষ্ণতা, ওই উষ্ণতা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সেটা এখন হয় কবিতা না বলছি ঘরে বসে, সেটা তো জাস্ট ঘরে বসে চর্চা করলে বা কবিতা বললে যেমন হয়, ঠিক সেই মানে ইয়েটাই আমি পাই, ফিলিংসটাই আমি পাই, তার বাইরে আমার কোনো অনুভূতি হয় না, ওটাই। তা সেখান থেকে আমি রবি ঠাকুরের একটা কবিতা বলার চেষ্টা করছি, নৈবেদ্যর একটা কবিতা, পুরী বেশ, সংখ্যক, ভালো লাগবে। বলো বলো। তোমার পতাকা যারে দাও, তারে বসিবারে দাও শকতি, তোমার সেবার মহৎ প্রয়াস সহিবারে দাও ভকতি। আমি তাই চাই ভরিয়া পরাণ, দুঃখেরই সাথে দুঃখের ত্রাণ, তোমার হাতের বেদনার দান, এড়ায়ে চাহি না মুকুতি। দুঃখ হবে মোর মাথার মানিক, সাথে যদি দাও ভকতি। যত দিতে চাও কাজ দিও, যদি তোমারে না দাও ভুলিতে। অন্তর যদি জড়াতে না দাও জালু জঞ্জালু গুলিতে। বাঁধিও আমায় যত খুশি ডোরে, মুক্ত রাখিও তোমা পানে মোরে। ধুলায় রাখিও পবিত্র করে, তোমারও চরণ ধুলিতে। ভুলায় রাখিও সংসার তলে, তোমারে দিও না ভুলিতে। যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব, যাই যেন তব চরণে। সব শ্রম যেন বহিলয় মোরে, সকল শ্রান্তি হরণে। দুর্গম পথ এ ভব গহন, কত ত্যাগ শোক বিরহ দহন। জীবনে মরণ করিয়া বহন, প্রাণ পাই যেন মরণে। সন্ধ্যা বেলায় লোভী গোকুলায়, নিখিল শরণ চরণে। সন্ধ্যা বেলায় লোভী গোকুলায়, নিখিল শরণ চরণে। আসলে আমরা যে অবস্থায় থাকি না কেন, ঈশ্বরই বোধহয় আমাদের একমাত্র মানে ত্রাণ দিতে পারেন সর্বতোভাবে, সব জায়গা থেকে। মানসিক বলো, আর্থিক বলো, আমাদের সমস্ত যে প্রয়োজন, আমাদের যে ডিম্যান্ড গুলো, আমরা বোধহয় একটা জায়গায় গিয়ে, হোক বা না হোক, আমরা আকুতিটা রাখতে পারি, আমাদের আর্থি জানাতে পারি। তাই রবি ঠাকুরের লেখায় এই কবিতাটা আমার প্রথম বলা। আসলে ঈশ্বর শব্দটার একটা অদ্ভুত ব্যাখ্যা আমি নিজের মতন করে খুঁজে পাই। সেটা হচ্ছে, আমার কাছে ঈশ্বর মানে হচ্ছে কর্ম। আমার কাছে কর্মই ঈশ্বর। আমি জানি না শুনতে কেমন লাগবে, খুব নাস্তিকের মতন মনে হবে কিনা জানি না, কিন্তু না না, একদমই না। আসলে ঈশ্বর হচ্ছে কর্ম। তুমি কাজের মধ্যে থাকাটাই ঈশ্বর। আর আমাদের কাজ যেহেতু কবিতাকে ঘিরে, তো কবিতার পংক্তিমালা আমাদের কাছে দেবদেবী। অতএব তার কাছে, না তার রবি প্রতি ঠাকুরও স্মরণ এই দেওয়া। কবিতার মধ্য দিয়ে যত দিতে চাও কাজ দিও, এই যে একদম কথাটা বলেছেন, একদম, আমি মানে আমি মানে সেইটাকে কাজই ধরেই বললাম। চাইছেন, উনি কাজ আমি চাইছেন, সেটাকেই, আমরা একদমই তাই, সেটাই সেটাকে চাই। ধরেই বলছি। হ্যাঁ, সেটাকে ধরেই আমি বলছি যে এই এই পংক্তিমালাগুলো কিন্তু আমাদের কাছে কোথাও দেবদেবীর মতন। আর রবীন্দ্রনাথ তো আমাদের মাথার উপরে আছেনই, তিনি তো আমাদের সমস্ত পরিস্থিতিতে
কি অদ্ভুত করে একটি দিশা দিয়ে দেন। এই যে ধরো, এই যে তুমি যে কবিতাটি নৈবেদ্য, এই কবিতাটি নিবেদন করলে, শোনালে, একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল শুনতে শুনতে, যেন মনে হলো এই সময়ের কথা ভেবেই যেন লেখা হয়েছে। একজন যে কেন রবীন্দ্রনাথ, কেন আমরা তাকে নিয়ে যে মাথামাতি করি, কতটা কন্টেম্পোরারি প্রত্যেকটা মুহূর্তে তিনি, সেটা একেবারে তিনিই প্রমাণ করেন বারবার। প্রতি মুহূর্তে খুঁজে পাওয়া যায় তার লেখায় কি আমাদের ভালো, সমস্ত যেন। কি ভালো নির্বাচন শাশ্বতী, খুব খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আচ্ছা, অর্ণব কি শোনাচ্ছ? আমি একটু রবি ঠাকুরই শোনাই। বেশ, শোনা যাচ্ছে পরিষ্কার? একদম। আজি হেমন্তের শান্তি ব্যক্ত চরাচরে, জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দ্বীপ প্রহরে, শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার, রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্ত প্রসার, স্বর্ণ শ্যাম ডানা মেলি, ক্ষীণ নদী রেখা, নাহি করে গান আজি, নাহি লেখে লেখা, দূরে দূরে পল্লী যত, মুদ্রিত নয়নে রুদ্র পোহাইতে রত, নিদ্রায় অলস ক্লান্ত। এই স্তব্ধতায় আমি শুনিতেছি তৃণে তৃণে ধুলায় ধুলায়, মোর অঙ্গে রোমে রোমে, লোকে লোকান্তরে, গ্রহে সূর্যে তারকায়, নিত্যকাল ধরে অনুপরমাণুদের নৃত্য কলরোল, তোমার আসন ঘেরি অনন্ত কল্লোল। আহা, আহা, স্তব্ধতা। হ্যাঁ, একদমই তাই। কিন্তু আমরা তো স্তব্ধ হয়ে থাকতে পারবো না, কারণ আমাদের কাছে অনেক বন্ধুরা এসেছেন। তোমাদের দুজনের দুটি নিবেদন অসাধারণ নিবেদন ছিল, এবং এই সময়কে কোথাও ছুঁয়ে থাকার নিবেদন। তো তারপরে দেখি আমাদের বন্ধুরা কি বলছেন, তাদের সঙ্গে বরং একটু কথা বলে নি। দেখি একটু কথা বলে যে তারা কে কি আছেন, কি বলছেন তারা, আমাদের বন্ধুদের সঙ্গে একটু দেখে নি। ইতিমধ্যেই অনেক তারা অনেকেই কমেন্ট করেছেন। প্রথমেই আছেন আমাদের জলি চক্রবর্তী ব্রহ্ম, লিখছেন আত্মজার পক্ষ থেকে শাশ্বতী গুহ আর অর্ণব চক্রবর্তীকে স্বাগত জানাই। তিনি স্বাগত জানিয়েছেন। সঙ্গীতা লিখেছেন, সঙ্গীতা সাহা, খুব ভালো লাগছে এই উদ্যোগকে, সাধুবাদ, কবিতায় থাকার এই প্রচেষ্টা খুব আন্তরিক। প্রিয়াঙ্কা দে দে লিখেছে, সঙ্গে আছি, বিজয়ের প্রণাম নেবেন। আর শ্রীময়ী চ্যাটার্জি লিখেছেন, আত্মজার পক্ষ থেকে শুভ বিজয়ার শুভেচ্ছা রইল সবার জন্য। সুমনা ভৌমিক, শাশ্বতী দি অর্ণবদাকে জানাই শুভ বিজয়া। লিলি মজুমদার লিখেছেন, শাশ্বতী দি অর্ণবদাকে আন্তরিক শুভেচ্ছা। রুমি দে লিখেছেন, শুভ বিজয়ার প্রণাম নেবেন। নীলোৎপল ঘোষ দস্তিদার জোজো লিখেছেন, শুভ বিজয়া, বিজয়া দশমীর প্রণাম জানাই সকল গুরুজনদের, শুভেচ্ছা জানাই সমবয়সীদের, স্নেহাশিস রইল কনিষ্ঠদের প্রতি। বেশ। নীলিমা পাল লিখেছেন, সঙ্গে আছি, আত্মজার পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়া। শান্তনা ঘোষ লিখেছেন, শুভ সন্ধ্যা। স্মৃতিময় ঘোষ লিখেছেন, শুভ সন্ধ্যা। সঙ্গীতা দাস শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়েছেন। শান্তনা ঘোষ জানিয়েছেন, অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে। শ্রীময়ী চ্যাটার্জি, তনিমা পোদ্দার লিখেছেন, সঙ্গে আছেন। আচ্ছা, নীলোৎপল ঘোষ দস্তিদার লিখেছেন যে এটা কিন্তু খুব স্পেশাল অর্ণবের জন্য, দাদার পাঞ্জাবিটা দারুণ। আমরা প্রথমেই বলেছি। একদম প্রথমে। এছাড়া সঙ্গে আছে, অঙ্গে অনেকেই লিখেছেন। এক্ষুনি মনে হয় সম্ভবত অর্ণবের কবিতা শুনে এক বর্ণনা আচার্য লিখেছেন, স্তব্ধ হয়ে গেলাম দাদা। এরকম অনেকেই লিখেছেন। পৌলমী মুখার্জি লিখেছেন, আছি বেঁধে বেঁধে। অজস্র। আচ্ছা, শান্তনুদা লিখেছে, শাশ্বতী ফাটাফাটি লাগছে, বোঝো। ঠিক আছে, হয়ে গেছে। কোন কোন শান্তনুদা? আমাদের আমাদের আমাদের, হ্যাঁ, আবহ ব্যানার্জি, শান্তনু বাবু। আমাদের অবশ্যই। শান্তনুদা উনি আমাকে কিছু বলবেন না, তার কারণ আছে। নিবেদিতাকে বলেনি। না না, আমাকেও কিন্তু বলেনি, আমাকেও কিন্তু বলেনি। দেখো, শুধু কিন্তু শাশ্বতের দিকে, সেটা বুঝতে হবে। আচ্ছা, ভাব জমাচ্ছে। আচ্ছা, সুজিত কুমার, এগুলো যদি শোনে, তারপরে যে কি কি কমেন্ট আসবে সেটা ভাবছি। সুজিত কুমার বৈদ্য লিখেছেন, খুব ভালো লাগছে, অনিন্দিতা ভট্টাচার্য, অপূর্ব।
লিলি মজুমদার লিখেছেন অসাধারণ কবিতা চয়ন, অসাধারণ পরিবেশন। নিবেদিতা সেনগুপ্ত লিখেছেন সঙ্গে আছি সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। গৌতম সেনগুপ্ত লিখেছে অর্ণব শুনলাম। স্বপন দত্ত নিবেদিতার আয়োজন খুব ভালো লাগলো, শাশ্বতী খুব সুন্দর আবৃত্তি করলো, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্বপন খুব ভালো লাগলো যে আচ্ছা দেখছেন আচ্ছা শান্তনুদা এবার তোমাকে লিখেছে অর্ণব, তোমাকেও ছেড়ে দেয়নি, লিখেছে ঠিক এরকম কাকা পাঞ্জাবিটি দিও 6 তারিখ পড়বো, কারণ 6 তারিখে শান্তনুদার আছে। ভাইবোকে পার্সেলে পাঠাবো। শোনো তারপরে আরো লিখেছে আমার বয়স বেড়ে যাচ্ছে কিন্তু এই 3 জন একই রকম আছে, এটাতে কি বলবে? পরপর চলে আসছে কিন্তু শান্তনুদা এবার, মানে এর বড় পরপর শান্তনুদার কমেন্ট দেখলে আমারটা বলো। শান্তনুদা গোলাপ গুচ্ছ বাড়ি পৌঁছে যাবে। তবে শান্তনুদা বা বিশ্বজিৎ দা এবং আমাদের ইয়ে আশিস এদের নিয়ে যে এনাদের নিয়ে যে শাশ্বতী বলছে আমাদের নিবেদিতা ভেবেছেন আর কি, এটা খুব ভালো, মানে সত্যি মানে কত ভূমিকা থাকে একটা, খুব ভালো তাই না? দেখো আমি মানে এই কথাগুলো আমি ওদের নিয়ে যেদিন বসবো সেদিন অবশ্যই বলবো, কারণ সত্যি সত্যি ভূমিকা কত রকম থাকে এবং অনেকগুলো কথা সেখানে এই মুহূর্তে আর আমরা রিভিল করব না, আমরা সেই দিনই এই কথাগুলোকে বলবো। তোমরা নিশ্চয়ই সঙ্গে থাকবে সেই দিন, আর আমরা সেদিন শুনবো। সত্যি সত্যি শুধুমাত্র তো আবহ নয়, এই যে আবহ শিল্পী এবং একসঙ্গে যে বেঁধে বেঁধে থাকা, এবং কখনো কখনো মনে আছে আমাদেরকে অনেকটা পথও দেখায়, এখানটা এরকম বলো, এটা নির্বাচন করো, এটা এরকম ভাবে বললে ভালো হয়, এর আগে এটা বলো, মানে এই যে পথ দেখায়, এটা যে কত বড় কাজ। আমি অনেকগুলো বছর আগেরকার কথা, যদিও শান্তনুদাকে নিয়ে কথা বলতে শুরু করলে বা আবহ নিয়ে কথা বলতে শুরু করলে 6 তারিখটা হয়তো এখনই চলে আসবে, বলবো না। এখন আমরা একটু একটু করে আমাদের আত্মজার দুজন বন্ধুকে এই মুহূর্তে আমরা একটু সঙ্গে আচ্ছা আমার একটু কথা বলার আছে। হ্যাঁ নিশ্চয়ই বলো। শুরুতেই শুধু তোমাকে বলেছি আমার আত্মজা নিয়ে একটু বলার আছে। আত্মজার যারা আজকে অনুষ্ঠান দেখছেন বা যারা দেখছেন না এখন পরে দেখবেন, সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভ বিজয়া। সকলে খুব ভালো থাকুন, নিবেদিতার সঙ্গে এভাবে হাসি মুখে থাকুন, আনন্দে থাকুন। আমিও তাই জানালাম। বেশ কপি পেস্ট। না আমি তাই জানালাম বলতে দেখো কি আলসের মতন বলে ফেললো, আমিও তাই জানালাম, এক কথায় সে তো পুরে বরাবর করে বললো না, আসলে এত মিষ্টি করে বললো, আমি ওই জন্য কপি পেস্ট করে দিলাম। আচ্ছা বেশ। আচ্ছা আমরা এবার আমাদের তুমি বললে কাকে অ্যাড করবে? আমাদের আত্মজাত 2 জন বন্ধুকে আমরা এই মুহূর্তে নেব। দেখি আমাদের 2 জন বন্ধুকে, যদি আমাদের কারিগরি সহায়ক যিনি আছেন তাকে আমি অনুরোধ করছি একটু একটু করে তাদেরকে নিয়ে নিতে। যে আমাদের সঙ্গে আছে অনিন্দিতা বাঁকুড়া থেকে, নমস্কার। হ্যাঁ, আর আছেন স্মৃতিকণা। নমস্কার। স্মৃতিকণা দি শুনতে পাচ্ছ তুমি ঠিকঠাক আমাদের? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ একদম, অনিন্দিতাকে ঠিকঠাক শোনা গেছে। স্মৃতিকণা দিকে শুনতে পাচ্ছ ঠিকঠাক? মিউট করে রেখেছেন। হ্যাঁ উনি মিউট করে রেখেছেন। আচ্ছা স্মৃতিকণা দিকে মিউট করা আছে, একটু দেখে নাও, আনমিউট করো। এবার ঠিক আছে। ঠিক আছে এবার স্মৃতিকণা দিকে শুনতে পাচ্ছ? মনে হয় পাচ্ছে না, জানো তো। আচ্ছা যদি অসুবিধা হয় তুমি তাহলে বেরিয়ে যাও, লিভ করো, করে আরেকবার। আচ্ছা অনিন্দিতা অনিন্দিতা একটু নিজের সম্পর্কে একটু বলো ছোট্ট করে। তো ও কবিতা আবৃত্তি করে কিন্তু হ্যাঁ আত্মজা পরিবারের পক্ষ থেকে আমন্ত্রিত 2 জন অতিথিকে জানাই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা বিজয়ার। আমি বাঁকুড়া থেকে অনিন্দিতা ঘটক, পেশায় একজন শিক্ষিকা উচ্চ মাধ্যমিক স্কুলে। কবিতা আমার ভালো লাগা, ভালোবাসা, এবং এই ভালোবাসার তাগিদ নিয়েই দিদির সাথে আমার আলাপ, এবং দিদির সান্নিধ্যেই এক পরম পাওয়া কবিতাকে নিয়েই চলছি, এবং আগামী দিনে যেন কবিতার সাথেই চলতে পারি।
এবং মনে শান্তি, আনন্দ সবকিছু এই কবিতার মধ্য দিয়েই খুঁজে পাই। একদমই তাই। আসলে আমি বলে থাকি একটা কথা, আমি জানি না শাশ্বতী, অর্ণব, তোমরা কতটা এটার সঙ্গে সহমত হবে, যে আমার মনে হয় কবিতা আমাদের সেই সখী হয়ে যায়, সেই সখা হয়ে যায়। এক্ষেত্রে আমি কোনো লিঙ্গে বাঁধতে চাই না, যে যার মতন করে, মানে সেই আমি বন্ধুত্বের তাগিদের কথা বলছি, আত্মীয়তার বন্ধনের কথা বলছি, যে খুব প্রিয়তম বা প্রিয়তমা হয়ে ওঠে যদি তুমি যার সঙ্গে তোমরা সময় বেশি কাটাবে, সে দেখবে তোমার খুব আপনজন হয়ে ওঠে। তো আমি ওদেরকে বলে থাকি যে কবিতা তোমরা যত বেশি করে পড়বে, কবিতাও দেখবে তোমার একবার পড়ে তুমি যতটা যে কবিতাটাকে আয়ত্ত করতে পারছো না, যখন বারবার 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 পড়ছো, কবিতাও তোমাকে দেবে। তো সেক্ষেত্রে শুধুমাত্র কবিতার ভাব বোঝার জন্য তা নয়, কবিতাকে যদি আমরা সঙ্গে নিয়ে চলতে চাই, যখন এই বাইরে এরকম প্যান্ডেমিক, বাইরে কোনো কিছু, আমরা সমস্ত দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছি, সেই সময় আমাকে অনিন্দিতা বলেছে যে দিদি, আমি এখন না আমার একা লাগে না। এই কথাটা একদম আমাকে অনিন্দিতা, আমি কোট আনকোট একদম বললাম, যে ও আমাকে বলেছিল যে দিদি, আমার আর একা লাগে না। এটা আমাকে পরম তৃপ্তি দিয়েছিল, পরম তৃপ্তি দিয়েছিল অনিন্দিতার এই কথাটা। এই ভালো লাগাটা সত্যি সত্যি যদি সঞ্চার করতে পারি বলবো না, ওদের মধ্যে যদি সঞ্চারিত হয়, সেটাই মনে হয় এই শিল্পের প্রতি, সাধনার প্রতি কোথাও একটা, কোথাও একটা ভালো লাগা আরো বেশি করে দায়বদ্ধতা তৈরি হয়ে যায়। সেই দায়বদ্ধতা থেকেই এই কথাগুলো বলা। আচ্ছা, অনিন্দিতা, কি শোনাবে তুমি? আমি আজকে কবি শেখর বরণের কবিতা হুম, নিরীশ্বরবাদী বলব। বেশ, শোনাও। শোনো, দুঃখগুলোকে একটি চটের থলেতে ভরো, শটাং সুখের ঘরে পাঠিয়ে দাও। দেখছো, কি দেখছো? সুখ কাঁদছে, আর সুখগুলোকে দুঃখের ঘরে পাঠাও। দেখবে দুঃখ হাসছে। যিনি এ দুটোকে সুকৌশলে নিয়ন্ত্রণ করেন, তিনি বোধহয় ঈশ্বর। প্রকৃতির হৃদয়গ্রাহী অপার সৌন্দর্য নিপুণ ভাবে সাজাতে যিনি সিদ্ধহস্ত, পক্ষান্তরে তার বিভীষিকাময় রূপ যখন সকল উপাত্তকে ধ্বংস করে, তখন মনে হয় এটি ঈশ্বরের ইচ্ছা। জন্মের অবারিত দ্বার খুলে পরম্পরাকে বেগবান করতে যিনি একাগ্রচিত্ত, আর মৃত্যুর অবশ্যম্ভাবে নিয়মানুবর্তিতা যখন নিয়তির মতো দুয়ারে দাঁড়ায়, তখন মনে হয় এটি ঈশ্বরের সদিচ্ছা। প্রচন্ড শক্তিমান মানুষ যখন এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না, ঈশ্বরকে বন্দনা করে। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। এই সকল মহিমাকে বিন্দু বিন্দু রূপে গ্রাহ্য করে যদি কেউ একটি রেখাচিত্র অঙ্কন করে, এবং সেই রেখাচিত্র যখন মানুষ কিংবা প্রকৃতির সকল কিছু কালীয় তুলিতে সুস্পষ্ট করে, তখন মনে হয় কি যেন নিরীশ্বরবাদী। তাই প্রকৃতি সর্বদাই থাকে চলমান, নেই কোনো বিশ্রাম, শুধুই সে চলমান। নমস্কার। বাহ, এই কবিতাটি আসলে এমন একটা সময়ের কথা, আসলে মাঝে মাঝে মনে হয়, আমি একটু বলতে গিয়ে আমার অন্য কথা মনে এলো, যে মাঝে মাঝে মনে হয় যে কবিরা একেবারে দার্শনিক। কারণ তাদের যে লেখা, এই যে ধরো এক্ষুনি যে শাশ্বতী দি যে কবিতাটি শোনালে, মনে হলো যেন এই সময়কে ভেবে লেখা হয়েছিল। আবার যখন এই কবিতাটি, শেখরদার এই কবিতাটি যখন বারবার পড়েছি,
বা এটি আমার ইউটিউব চ্যানেলেও আছে এই কবিতাটি। ও যখন শুনলো কবিতাটি, যখন অনিন্দিতা শুনলো, দিদি ও বললো যে দিদি আমি এই কবিতাটি বলতে চাই, আমার কবিতাটি এত ভালো লেগেছে, এই সময়টাকে কোথাও ধরা যাচ্ছে। তো এই সময়টাকে কি সুন্দর করে যখন কবিতাটা বলছিল, মনে হচ্ছিল যেন সত্যি তো এই সময়ের কথাই আমরা শুনছি, এই সময়ের কথাকেই ধরা হয়েছে। আসলে কিন্তু কবিতাটা শেখরদা বলেছেন যে যখন কবিতাটা প্রসঙ্গে, তিনি কিন্তু অনেক আগে লিখেছেন। তো এটাই আর কি বিষয়। আচ্ছা, আমাদের যিনি আরো একজন আছেন, তিনি কি স্মৃতিকণা দিকে আসতে পেরেছেন এখনো? এসেছি। স্মৃতিকণা যদি আসতে পারেন তাহলে আমরা স্মৃতিকণা দিকে একটু নিয়ে নেব। বেশ, আচ্ছা, স্মৃতিকণা দিকে আমরা পেয়ে গেছি। স্মৃতিকণা দি, তুমি শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বেশ, আচ্ছা, তোমাকেও আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি একটু নিজের কথা বলো, আমাদের অতিথিদের সঙ্গে তুমি একটু পরিচয় করে নাও। আমাদের একজন খুব মানে স্মৃতিকণা ভাদুরী, মোস্ট স্টাইলিস্ট এবং স্টাইলিশ একজন দিদি, এবং নিজের মতন করে কাজ করেন, সুন্দর কাজ করেন। একটু এটা আমি বললাম, এবার স্মৃতিকণা দি নিজের কথা বলবে। হ্যাঁ, স্মৃতিকণা দি বলো। সবাইকে বিজয়ার শুভেচ্ছা। আর অতিথিদেরও জানাই আজকে আপনাদেরকে পেয়ে আমরা খুব আনন্দিত, খুব আনন্দিত। আর আমি মানে কবিতায় থাকা অনেক ছোটবেলা থেকে, কিন্তু মাঝে বহুদিন চর্চা থেকে সরেছিলাম, কিন্তু আবার এখন এই সময়ে একটু, এই সময়টাতে সবাই একটু মানে ঝাড়া হাত পা হয়ে যায়, সেই জন্য আবার সেই কবিতাকেই সঙ্গী করে, সেই কবিতাকেই সঙ্গী করে আবার নিবেদিতার হাত ধরেছি। দিদি দিদি কোন সময়টা? সময়টা এই আপনার সময়টা আপনার কোন এজ নাকি জীবনের অনেক কিছু করা হয়ে গেছে? হ্যাঁ, জীবনের মোটামুটি একটা পর্যায়ে, হ্যাঁ একটা পর্যায়ে, মানে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সবকিছু মোটামুটি কাজ যেগুলো ছিল সেগুলো মোটামুটি প্রায় করে ফেলেছি, চাকরি জীবনও প্রায় শেষের পথে নিয়ে এসেছি, আর অল্প কিছুদিন টানতে হবে। তারপর পুরো সময়টাই কবিতাকে নিয়ে চলা হবে তখন। তার মানে জীবনে আরেকটা অধ্যায় শুরু হয়েছে আপনার কবিতাকে নিয়ে চলা। হ্যাঁ, সত্যি, একদম একদম। আর সেই অধ্যায় নিবেদিতার হাত ধরে একেবারে, মানে আমার থেকে বয়সে ছোট হলেও প্রতি মুহূর্তে ওর কাছ থেকে অনেক কিছু শিখি, অনেক কিছু। ও কি খুব কড়া শিক্ষিকা? একদম না, একদম না, ভীষণ ঘরোয়া, ভীষণ ঘরোয়া, ভীষণ ঘরোয়া। কারণ এটা আমার অন্য মেয়েরা আসলে হয়তো বলতো, মানে আরো অনেক কিছু বলতো, থ্যাংক গড। আর বকলেও যেটা বকে, যদি বকে সেটাও কিন্তু মানে ভালোর জন্য। আমরা কখনো সেটা মনে হয় না যে রাগ করবো বা কিছু, কখনো মনেই হয় না। আমার নিবেদিতার সাথে কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে, নিবেদিতা ভীষণ মানে সূক্ষ্মভাবে কাজ করতে ভালোবাসে, যেটা আমার ভীষণ ভীষণ যেটা আমার খুব পছন্দের। নিবেদিতা খুব ভালো করে সেটা জানে। আমিও যখন কোনো কাজ করি খুব সূক্ষ্মভাবে কাজ করতে পছন্দ করি। ইভেন আমি যেটা দেখেছি, ওর উচ্চারণের প্রতি এতটাই যত্ন, মানে প্রতিটা উচ্চারণ নিখুঁত হতে হবে, নিখুঁত হতে হবে, তাহলে পরে ও এগোবে। মানে একটা লাইন থেকে আরেকটা লাইন যখন যায়, প্রতিটা উচ্চারণকে নিখুঁত উচ্চারণ করে তারপরে এগোয়। এটা আমাদের অনেক ভালো একটা কম্পিটিশনে জাজমেন্টের অভিজ্ঞতাও অনেক আছে শাশ্বতীদির সঙ্গে। এই প্রসঙ্গে যেহেতু শাশ্বতী অনেক বেশি ভালো বলতে পারছে, কারণ আমরা এই নিয়ে অনেক ডিসকাশন করেছি, হয়তো জাজমেন্টের টেবিলে বসে, যে ডিসিশন নিতে গিয়ে যে না কি হতে পারে, কোনটা বেটার, হয়তো একেবারে ঘাড়ে ঘাড়ে যাচ্ছে নম্বর, তারপরে হয়তো কোন জায়গায় একটু তাকে, অথচ যেন ঠিকঠাক। আমাদের খুব বিড়ম্বনায় পড়তে হয়েছিল যেটা হলদিয়াতে গিয়ে। একদম আসলে একটু অর্ণব খুব ভালো করে জানবে সেটা, একটু মানে আমাদের শহর থেকে বেরিয়ে গিয়ে একটু ভিতর দিকে যখন আমরা যাই, একটু মফস্বলের দিকে যাই, তখন ক্রমশ উচ্চারণগুলো চেঞ্জ হতে থাকে। তখন আমাদের হয়তো একটু কোথাও কানে লাগে, সমস্যা হয়, কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি যে সেটা অঞ্চল ভিত্তিক উচ্চারণের জন্য হচ্ছে। কিন্তু নিবেদিতাকে আমি দেখেছি সেখানেও ও কোনো রকম রেয়াজ করে না। কেন করবে না? আবৃত্তি যখন করছে তখন উচ্চারণ ঠিক করতেই হবে, সে যেখানেই থাকুক না কেন। না, একদমই। শিল্পকে যখন, যে আমি এখানে অর্ণবের কথাতে ফিরে আসি, অর্ণব কেন চুপচাপ বসে আছো, খুব ভালো লিসনার হয়ে বসে আছে, কিন্তু অর্ণব একটু বলো যে তুমি ধরো খড়গপুর থেকে এসেছো, তোমারও কি নিজের এরকম কোনো উচ্চারণগত কোনো ত্রুটি ছিল? এখন যেমন তুমি খুব পারফেক্ট উচ্চারণ করো, বা তোমার উচ্চারণের মধ্যে একটা খুব স্পষ্টতা আছে, তোমার কি প্রথম দিকে ছিল? বা তুমি যে তোমার যে সংগঠন আছে বা বিভিন্ন সংগঠনে তুমি যেখানে প্রশিক্ষণে যাও, সেখানে কি তুমি এগুলোর মুখোমুখি হও? আর সেগুলো হলেও বা তুমি কিভাবে সেগুলোকে সামনাসামনি করো?
মোকাবিলা না, করো? দেখো, উচ্চারণের যে প্রবলেম রয়েছে সেটা হচ্ছে মেদিনীপুরে রয়েছে। এবার একদম। আমি 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 খড়গপুরে থাকলেও আমি কিন্তু ওপার আমাদের সঙ্গে বাংলার। অনেক মেদিনীপুরের বন্ধু আছে, এর মধ্যে ইন্টারাপ্ট করলাম, আমাদের সঙ্গে না না অনেক এই আমি মুহূর্তেও কিন্তু না, না, অডিয়েন্সে অনেক অবশ্যই মেদিনীপুরের বন্ধু অবশ্যই আছে। আমি ওপার বাংলার, আমি ওপার হ্যাঁ। বাংলার লোক। হ্যাঁ, এবারে হুম। এবারে আমার মা কলকাতার। এবার সেই ক্ষেত্রে ঘরে তো ওরকম কোনো উচ্চারণের কোনো ইয়ে পাইনি। তবে মেদিনীপুরে যেটা শয়ে ভীষণ প্রবলেম আছে। তো একদম। আমি বলবো মেদিনীপুরকে স মানে ওই যে মানে স মুক্ত করেছে আর কি। সেটা কিন্তু সেটা কিন্তু শিব সুন্দর বসু মানে ঠিক, তুমি বুঝতে শোভনদার পারছো? বাবা, সুন্দরের শোভনদার শোভনদার হ্যাঁ, বাবা। হ্যাঁ। আমার প্রথম শিক্ষা তো ওখানেই মানে, এবং হুম। এখনো পর্যন্ত আমি দেখেছি মেদিনীপুরে বেশ কিছু আবৃত্তি শিল্পী যারা স্যার বলতে পারেন না, যারা বলেন হুম। স্যার, মানে সব ঢুকে গেছে সব। বুঝতে পেরেছো তো, ওই স ঢোকাতে গিয়ে সব ঢুকিয়ে ফেলেছে আর কি। ওরা স্যারকে স্যার। হ্যাঁ, তো এইগুলো প্রবলেম আছে। তবে ওই যে হ্যাঁ। নিবেদিতা বা শাশ্বতী যেটা বললো যে আবৃত্তি করতে গেলে এগুলো তো হওয়া মানে থাকা চলবেই না। তাহলে কাঙ্ক্ষিত আর নয়, নিবেদিতা মানে না। আমি অবশ্য এক এক সময় একটু ছাড় দিয়ে দিই, কারণ অঞ্চল ভিত্তিক উচ্চারণে কোনো দোষ নেই আমি মনে করি, কারণ সে যে অঞ্চলে বড় হয়। না, আমার মনে হয় যে প্রামাণ্য উচ্চারণে তুমি যখন শিল্প করছো, তুমি কলকাতায় যখন যখন কলকাতায় আসবে, না মাসের শুধু কাছে তাই নয়, শোনাবে, শুধু তাই তখন নয়, তুমি যখন মঞ্চে বলছো, তুমি যখন মঞ্চে ওঠা মানেই তোমার সামনে 5 জন থাকুক, 50 জন থাকুক, 500 জন থাকুক, তোমার তাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সেক্ষেত্রে তোমাকে ত্রুটিমুক্ত একদম, হতেই হবে, একদম। বিশেষ করে উচ্চারণগত ত্রুটি, কারণ যেহেতু এটা বাচিক মাধ্যম, তখন তোমাকে উচ্চারণের ক্ষেত্রে স্পষ্ট হতেই হবে। হ্যাঁ, এবার তার মধ্যে কি ত্রুটি কি হয় না, ভুল অবশ্যই হয়ে যায়, কারণ আমরা প্রত্যেক মুহূর্তে শিখছি। আমার নিজের অজস্র হয়তো ত্রুটি আছে, ভুল আছে, সেগুলো আমাকে, আমি বলি যে সেগুলো যদি কেউ আমাকে মানে বলে দেয় যে না তোমার ভুল হচ্ছে, তাহলে কিন্তু আমরা কারেক্ট করতে পারবো নিজেকে, তাহলে একদম। রেকটিফিকেশনের একটা জায়গা থাকবে। তো এইটা যখন শিল্পটাকে নিয়ে আমরা চর্চা করব তখন একদম ঠিকঠাক। কিন্তু বেশ। আমিও ওপার বাংলার, যখন বাংলা ভাষায় কথা বলি একটানা সারাদিন বলে যেতে থাকবো, কোনো অসুবিধা নেই, মানে এটা আমার গর্ব। সেটা খুব মিষ্টি ভাষা, আজকে শাশ্বতী, বাঙালি ভাষা ভীষণ খুব লাগে। মিষ্টি ভাষা। হ্যাঁ, হ্যাঁ, বলো বলছি অর্ণব। বলছি 1 মিনিট। আজকে তুমি দেখো একদম মানে মেদিনীপুর জেলার ছেলে, এবং আমি জানি ওর বাড়ি কোথায়, আমি অনেক ছোটবেলা থেকেই ওকে চিনি, মানে কোথায় পড়াশুনো করেছে। আজকে সেই ছেলেটা কোথায় চলে গেল, মানে মানে অনির্বাণের কথা বলছি আমি, অনির্বাণ ভট্টাচার্য। হ্যাঁ, তো তো হুম হুম। তার কি উচ্চারণে এখন কোনো গন্ডগোল আছে? মানে এবং ও কি অসাধারণ, অসাধারণ, তার অসাধারণ কি উচ্চারণ। অভিনয় হ্যাঁ সেটাই আর কি। মানে তোমাকে আসলে ও যখন শিল্পী হতে হবে তখন তো তোমাকে চেঞ্জ করতেই হবে, কিচ্ছু ঠিক, করার নেই। সে তো ঠিক, নিশ্চয়ই, ঠিক, সে তো নিশ্চয়ই, কিন্তু একদম। যখন আমি আমি অন্য কথা বলছিলাম যে নিবেদিতা কোথায় গিয়ে, মানে হলদিয়ায় হয়তো দেখছি সবাই প্রায়, দুজনকে হয়তো পেলাম, মানে 50 জনের মধ্যে যখন দুজনকে পাচ্ছি পারফেক্ট, বাকি তোমার 48 জনই শয়ের গন্ডগোল, তখন সেখানে আমরা রাগারাগি করে কিছু ভেবে কি করব, তখন তো আমরা যেটা বলে এসেছিলাম লাস্ট, আমার মনে আছে, একটা ওয়ার্কশপের দরকার আছে। হ্যাঁ, একদমই তাই। আমরা শেষে মঞ্চে যখন আমাদের, হ্যাঁ, যখন নামগুলোকে বলা হলো, তখন আমরা এটা বলে এসেছিলাম, ওরা যখন জানতে যাই হোক, চাইছিল যে কি 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 ত্রুটি আছে। যাই হোক, আমরা এখানে ওয়ার্কশপ আর এগোবো না। হ্যাঁ, আমরা স্মৃতিকরাদের সেটাই, কবিতা শুনি। স্মৃতিকরাদের কবিতা তুমি কি শুনবো শোনাবে আজকে? একেবারে। কি শোনাবে আজকে আমি আমাদের? হ্যাঁ, আমি শোনাবো। আমাদের তো এখন তো একটা অতিমারির প্রকোপে আমরা সবাই রয়েছি। এই মানে বিশ্ব নিয়ন্তার কাছে, জগৎ জননী মায়ের কাছে, সকলের কাছে আমাদের আবেদন, এবং আমরা করব যে বিশ্ব যেন এইটার থেকে যেন মুক্তি পায়, সেই প্রার্থনা অনুযায়ী আমি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের নিবেদন কবিতাটি নিয়ে একটি কবিতা কোলাজ করব। নিবেদন। শোনা। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদিমা, তোর পীঠস্থান। সেথা শক্তি দিয়ে ভক্তি দিয়ে পাতবো মা তোর সিংহাসন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। রইবে না কো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃ
মাতৃনামের বেদ। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙবো দেয়াল, ভুলবো হানাহানি, দিন দরিদ্র রইবে না কেউ, সমান হবে সর্বজন। বিশ্ব হবে মহাভারত, নিত্য প্রেমের বৃন্দাবন। হে দেবী, তুমি জগতের সমস্ত বিদ্যা এবং পাতিব্রত্য, সৌন্দর্য ও তারুণ্যাদি, চতুর্যষ্টি কলা মণ্ডিতা। সকল নারী তোমারই বিশেষ রূপ, জননী রূপা একমাত্র তোমা কর্তৃক এই বিশ্ব পরিব্যাপ্ত। তব কাছে এই মোর শেষ নিবেদন, সকল ক্ষীণতা মম করহ ছেদন দৃঢ় বলে। অন্তরের অন্তর হইতে প্রভু মোর, বীর্য দেহ সুখের সহিতে সুখের কঠিন করি। বীর্য দেহ দুঃখে যাহে দুঃখ আপনারে, শান্ত স্মিত মুখে পারে উপেক্ষিতে। ভকতের বীর্য দেহ কর্মে যাহে হয় সে সফল, প্রীতি স্নেহ পুণ্যে ওঠে ফুটি। বীর্য দেহ ক্ষুদ্র জনে না করিতে হীন জ্ঞান, বলের চরণে না লুটিতে। বীর্য দেহ চিত্তের একাকী, প্রত্যহে তুচ্ছতার ঊর্ধ্বে দিতে রাখি। বীর্য দেহ তোমার চরণে পাতি শির, অহর্নিশি আপনারে রাখিবারে স্থির। খুব সুন্দর, খুব ভালো লাগলো স্মৃতিকণাদি। আমি জানি না আমাদের আহ আহ, যারা আছে সঙ্গে তাদের কেমন লেগেছে, আমি একটু তাদের মুখ থেকে শুনি। যে তোমরা তো শুনছো, সেই আমি শাশ্বত দি তুমি তুমি কি 21শে জুনের ভালো, পর 2019-এর পর শুনছো। হ্যাঁ বলো। তুমি কি ভালো শেখাও সত্যি ওদেরকে। মানে তোমার আত্মজা যারা আসছে সত্যি মানে ভীষণ ভালো চর্চায় আছে তারা, খুব ভালো। আমি এর আগেও শুনেছি, আজও শুনছি, আমার তো খুব ভালো লাগে। তুমি তো খুব ভালো শেখাচ্ছ, না এটা জানি। শেখানো, দেখো সে খুব ভালো। বিষয়টা তা নয়, ওরা যে মন থেকে শিখছে সেটাই বড় কথা। না, কবিতাকে না, ভালোবেসে না, চর্চা করছে, এবং এটা মানে তুমি এই সেটা যে দিতে পেরেছো, সেটা তুমি দিতে Thank you. পেরেছো। যে অনিন্দিতা যেটা কোলাজটি, বললো, হ্যাঁ বলো। এটা দেওয়াটাও একটা দরকার আছে। এই যে দেওয়াটা, এটাও দরকার আছে। তুমি খুব সুন্দর, মানে আমার এটা মত। বাকি অর্ণবের অন্য মত হতেও না পারে। না না, সত্যি ভালো, সত্যি তাই। ভালো। আমি অনেকদিন থেকে দেখছি তো, মানে সত্যি তাই। আমি খুব আত্মজার ভালো। প্রথম ওই গত তবে বছরের প্রোগ্রামে নিবেদিতার প্রশংসা শুধু করবো না, স্মৃতিকণাদি আপনি নিজেও খুব ভালো বলেছেন। আর কবিতার স্মৃতিকণাদি সঙ্গে আরেকটা কোলাজটি কবিতার সঙ্গে একাত্ম স্মৃতিকণাদি না নিজের হতে, লেখা। একেবারে কবিতার সঙ্গে একাত্ম না হতে পারলে কিন্তু, যতই গুরুবিদ্যা হোক না কেন, নিজে না হতে পারলে কিন্তু একদম। কবিতাকে সেভাবে প্রকাশ করা না না, যায় না। সবটা এটা সবটা করেছেন। নিতে পারি না, ওর কাছ থেকে সবটা নিতে পারি না, সবটা কি আর নিতে পারি? সেটা তো না, এই আরেকটু সময় লাগবে। সংকলনটি স্মৃতিকণাদি নিজের করা, এবং সত্যি স্মৃতিকণাদি খুব সুন্দর সংকলন, এবং এই সময়ের জন্য দারুণ দারুণ, খুব ভালো লাগলো তোমাদের। আচ্ছা, এই মুহূর্তে আমি কিন্তু ওদের একটু ছুটি দেব, কিন্তু তার আগে আমি একটু তোমাদের দুজনের কবিতা শুনবো, ওরা বরং আমাদের একটু ছুটি শুনে হবে যাক। না? না, আমাদের তোমাদের ছুটি হবে? তোমাদের ছুটি, তোমরা কি এক্ষুনি ছুটি চাও? একটু না আমাদের না, আরো দুজন বন্ধু বন্ধু হ্যাঁ আছে, শাশ্বতী দিয়ে, অনিন্দিতা, এই বা অর্ণব, তোমাদের কি এক্ষুনি ছুটি কি করে দেবো বলো? আমাদের আরো দুজন বন্ধু আছে, আর তোমাদের আরেকটু শুনবো একদম, তো। আজকে পুরো আচ্ছা, তোমরা, কবিতার সাথে আছি। হ্যাঁ তোমরা শোনাও একটু, তোমরা একটু শোনাও। কে অর্ণব শোনাও, তারপরে শাশ্বতীদির কথা শুনে আমরা আমাদের আরো আরো দুজন বন্ধু তাদেরকে আনবো, এবং আমি একটুখানি আমাদের বহু বহু কমেন্ট আসছে, অনেক বন্ধু আমাদের সঙ্গে আছেন, আমরা একটু সেগুলো পড়ে নেব। দেখি, শোনাও। মাঝে মাঝে আমরা মানে বিপদগ্রস্ত হয়ে পড়ি, তখন আমরা একমাত্র আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এখন যে সময়টা চলছে, এই কবিতাটা আমার এখন 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 প্রাসঙ্গিক মনে হয়েছে, আজকে বলা যায়। আর সামনে কালী পুজো আছে। হুম। কবিতাটা লেখা হচ্ছে বিমল চন্দ্র ঘোষের। বেশ। আকাশে তারা নেই,
বাতাসে কান্না, শুকনো মরা নদী, নিশির ডাক শোনে দুতীরে বালুচর, জনতা নিরাশয় ঘুরছে পথে পথে, রূপালী গঙ্গা ঝড়ের জটা জালে শিবের সংজ্ঞা, হাসছে খলখল আকাশে, খড় কাটা চাষির ফাটা বুকে ঘোলাটে জ্যোৎস্না, হাড়ের ঢেউ ওঠে বাতাসে সারা রাত, ক্ষুধার জঞ্জালে ডাকে না পাপিয়া শৃগাল মরা শোকে, শ্মশানে হরিবোল, কবরে আল্লাহ, চাতক চাতকিনী ফটিক জল খোঁজে আকুল পিপাসায়, জ্বলছে সারাদিন জ্বলছে চিতানল, ধোঁয়ায় তারা ঢাকা, তোমায় ডেকেছি মা নিবিড় তমসায়, দেখেছি কতবার রাত্রি মুছে দাও, দিনের আলো যে মা দেখিনি কতকাল, সে কথা মনে নেই, প্রাণের ঢেউ তুলে জোয়ারে উতরো, তুমি কি ভাসাবে না শুকনো মরা নদী, পদ্মা মেঘনার বিপুল বন্যার, তাই তো রচি গান, তাই তো জেগে আছি নিবিড় তমসায়, হঠাৎ আধো ঘুমে শুনেছি কোলাহল, সিন্ধু মন্থনে অমৃত হলাহল, উঠছে একই সাথে বিপুল সংঘাতে, ফুটবে কবে মাগো মুক্তি শতদল, মেঘের ঘন ঘটা কাঁপছে শিব জটা, রুদ্র মল্লারে বিজুলি চমকায়, লক্ষ কোটি বুকে ডমরু ডিমি ডিমি, বাজায় কঙ্কাল আকাশ থম থম, শুনছি নিশিদিন পিনাকে টঙ্কার, রাত্রি মুছে দাও বাংলা মা আমার, আকাশে তারা নেই বাতাসে কান্না, রাত্রি মুছে দাও বাংলা মা আমার। এটা অর্ণব, বিমল চক্রবর্তীর দারুণ রুদ্রমল। দারুণ অপূর্ব অর্ণব কি মডুলেশন, হ্যাঁ। মানে ওফ, গলার খুব অসাধারণ। ভালো এবং কাজ মনে হলো যেন অসম্ভব ভালো মডুলেশন, দারুণ দারুণ লাগলো, মন ভালো হয়ে গেল। আমি ধন্য অর্ণব হলাম। খুব ভালো চর্চা হচ্ছে ব্রেভো। কিছুই হচ্ছে না মানে গো, ও কিন্তু মন খুব লকডাউনকে ও কিন্তু মানে না, এই সত্যি সময়টাকে হচ্ছে না। কাজে লাগাচ্ছে অর্ণব, বাও হ্যাঁ Great. সময়টাকে কাজে লাগাচ্ছে। খুব ভালো। আচ্ছা শাশ্বতী দিদি, তুমি কি শোনাবে? এই অর্ণব যা শুনিয়েছে তারপর ইচ্ছে করছে না, কারণ আমি তো একদম না, চর্চা না। করছি না, চর্চা করছি না, একদম সিরিয়াসলি বলছি, ওই চর্চার আচ্ছা, মধ্যেই একটু নেই। তুমি একটু ফাঁকিবাজ দুষ্টু মেয়ের মতন করছো, ঠিক আছে তাই হোক, তার সেইভাবেই শোনাও, তাতেও আমার ভালো লাগছে। চূড়ান্ত ফাঁকিবাজি করছি, মানে যা কখনো করিনি তাই লকডাউনে করছি, সিরিয়াসলি। বিনয় জানি না দেখাচ্ছে কেন। শাশ্বতী। না অর্ণব, আমি কখনো ওরকম নই, যা আমার ভিতরে তাই আমার বাইরে। শোনো, তুমি যথেষ্ট সবসময় ভালো বলো, বলো না শুনি। একদম একদম। শোনো না, যেটা বলছি সেটা হচ্ছে যে প্রদীপদা চলে গেলেন, হ্যাঁ, নিবেদিতার অনুষ্ঠানে গিয়ে প্রদীপদা আমার কাঁধে হাত রেখেছিলেন, মাঝো আমাদের বলেছিলাম স্টার আমি আমাদের স্টার থিয়েটারের Star Theatre অনুষ্ঠানে স্টারের বাইরে 2017 আমার কাঁধে হাত রেখে আমার কবিতা, আমার আবৃত্তির প্রশংসা করেছিলেন, সেটা তোমার জন্য একটা আমার বড় প্রাপ্তি হয়েছিল নিবেদিতা। ও এই ঋণ আমি মানে শোধ করতে পারবো না, তুমি আমাকে সেটা দিয়েছো আর কি, তোমার জন্য সেটা হয়েছে, তার জন্য আমি তুমি তোমার কৃতজ্ঞ। জন্য পেয়েছো। না, সুযোগটা তো তোমার জন্য হয়েছে, প্রদীপদার সামনে বসে আমার আবৃত্তি শুনেছেন, এ আমার অনেক বড় প্রাপ্তি ছিল। এবং সব থেকে বড় কথা, উনি আমাকে মানে আশ্বাস দিয়েছিলেন এই কাঁধে হাত রেখে, যে ভালো বলছো, কাজটা ভালো করে করে যাও, এটা একটা বড় পাওয়া। প্রদীপদার কণ্ঠে অনেক কবিতাই খুব জনপ্রিয় হয়েছিল, তার মধ্যে একটি অন্যতম কবিতা জোনাকি। আমি কবিতাটা খুব ভালোবাসি, যদিও অনেকদিন ধরে চর্চা নেই, কিন্তু আমি একটু বলি, দেখে দেখে বলবো। হ্যাঁ হ্যাঁ বলো না, একটু বলি। হ্যাঁ বলো বলো। গলাটাও কেমন ডিস্টার্ব করছে জানো তো। বুদ্ধদেব বসুর কবিতা জোনাকি। এ কি
জোনাকি, তুই কখন এলি বলতো? একলা এই বাদলায় কেন কলকাতায় এলি তুই? এই সারা রাত জ্বলা চিরদীপমালা দেয়ালি আলোয় তোর সঙ্গী সব পাড়াগার পথে সারা রাত ঘন অন্ধকারে জ্বলছে। কোন সরকার, কোন সরকার দরকারে তার এই শহরে তোকে শহরে আজ পাঠালো? এই চাঁদ তারা ঝরা ছায়া ছেঁড়া চির দেয়ালি আলোয়। এ যে কলকাতার ফুটপাত, নেই ফাঁকা মাঠ, নেই ঝোপঝাড়, নেই জঙ্গল। তুই ফিরে যা, তুই ফিরে যা তোর পাড়াগার পচা পুকুরের পারে, থমথমে কালো রাত্রিরে কর ঝলমল। জল চঞ্চল তারা তারা ভরা কালো আকাশ তলে। এই কলকাতায় রাত নেই, এই কলকাতায় রাত নেই। নেই চুপচাপ তারা তারা নই, ঘুম কারা নই ভরা সারা রাত। তুই এ ঘরে কোন বিঘরে এলি দেয়ালে, ছাদে জানলায় খাটে আলনায় ঘুরে মরতে। এই আসবাব ঠাসা হাঁসফাঁস করা গুমোট ঘরে আমি একলা, আমি একলা এই বাদলায় শুয়ে দেখছি তোর ঝিকমিক জলে মশারির কোণে চিকচিক। ঘুম আসে না, ভাবি ঘুট ঘুট ঘোর রাত্রিরে তোর সঙ্গীরা তোকে ডাকছে। তুই ফিরে যা, তোরা মাঠ ভরে ফোটা সবুজ তারার দেয়ালি জ্বালা। যা ফিরে যা তোর পাড়া গায়ে। না না, না না যাস নে তুই এখনি, আরো একটু থাক চক্ষু ভরে দেখে নি এই দেয়ালি আলোয় চঞ্চল কলকাতার রাতে। তবু এটুকুই বলি ভাগ্য, আজ এলি তুই এই রাত্রে, চোখে ঘুম নেই সারা শহরে। আমি একলা শুধু দেখলুম তোর পাখনার আলো ঝিলমিল, যেন ছোট্ট তারা ফুটলো, যেন স্বপ্নে দিলি ক্ষণিকের সুখ সঙ্গ তুই জোনাকি। এই কবিতাটি আমারও বড্ড প্রিয় কবিতা। সেটা সেটা আমাদের আত্মজা সকলেও জানেন, যারা দেখছে বা এইখানেও আছে, যে এই কবিতাটি আমারও বড্ড প্রিয়, এটা আমি প্রিয় একটা কবিতা। রিদিমে আর চলি, দেখো, একটা কন্টিনিউ একটা রিদিম চলে সেটার সঙ্গে, কিন্তু আজকে রিদিম ব্রেক করে করে একদম আমি গেছি, একদম। যেহেতু কোনো কোনো সেটাও ভালো অনুষঙ্গ লেগেছে। নেই, তাই ওটাকে পুরো ভেঙে দিলাম, যে হ্যাঁ, একটু অন্যরকম ভাবে বললাম। কিন্তু খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো। আচ্ছা, আমরা একটু এই একটু কিছু কমেন্ট, আরো অনেক অনেক কমেন্ট আছে, তার মধ্যে থেকে দেখছি যে কিছু কমেন্ট পড়া যায় কিনা। দেখি আচ্ছা, পারমিতা সরকার লিখেছেন খুব ভালো বলেছেন নিবেদিতা। আচ্ছা, সেটাই আগে পড়ে ফেললাম। আচ্ছা, স্নিগ্ধা বক্সী লিখেছেন আহা অপূর্ব অনিন্দিতা অসাধারণ। শান্তনা ঘোষ লিখেছেন অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে। স্বপনদার কথা তো বলেছি। আচ্ছা, খুব শান্তনুদা লিখেছেন খুব ভালো হচ্ছে। অমিত দা লিখেছেন, অমিত চক্রবর্তী আরিফ বাস প্রিয় বন্ধু অনুজেরা। আর অমিত দা আরো লিখেছে তিনজনকেই অনেক অনেক শুভেচ্ছা, নিবেদিতা ভীষণ ভালো, দায়িত্বশীল সঞ্চালনা, ধন্যবাদ। থ্যাংক ইউ অমিত দা। আর এছাড়া অর্ণব চক্রবর্তীর কবিতা আহা কি ভালো কি ভালো লিখেছেন জলি চক্রবর্তী ব্রহ্ম। আচ্ছা, বর্ণনা আচার্য লিখেছেন সঙ্গে আছি। শুভেন্দু দেববর্মন লিখেছেন খুব ভালো লাগছে। বেদশ্রুতি গোস্বামী ভট্টাচার্য খুব ভালো লাগলো কবিতা, আর পুরো অনুষ্ঠান তো অসাধারণ। সুকন্যা মজুমদার লিখেছেন খুব ভালো লাগছে। অমিত চক্রবর্তী লিখেছেন বাহ অনিন্দিতা খুব ভালো লাগলো। শাশ্বতী গুহ আপনি খুব ভালো থাকবেন লিখেছেন জলি চক্রবর্তী ব্রহ্ম। ভালো লাগলো অনিন্দিতা লিখেছেন জলি চক্রবর্তী ব্রহ্ম। নিরুপম রায় লিখেছেন শুভ বিজয়া জানাই সকল শিল্পী ও বন্ধুদেরকে। নিরুপম দা তো অনেক শুভেচ্ছা, বিজয়ার শুভেচ্ছা আপনাকেও। শ্রীময়ী চ্যাটার্জি লিখেছেন অপূর্ব। অর্ণব চক্রবর্তী, সুষমা ভুক্তা এক্ষুনি লিখেছেন অপূর্ব শাশ্বতী ম্যাম। শান্তনুদা লিখেছে সঞ্চালনা খুব ভালো হচ্ছে, 6 তারিখ টেনশন বাড়ছে। এটার মানে
আমার একটু বলার আছে অমিতের সম্বন্ধে। অমিত নিজে খুব ভালো হ্যাঁ। একজন সঞ্চালক। যখন একদম একজন ভালো সঞ্চালক আরেকজন সঞ্চালকের উদ্দেশ্যে বলেন যে ভালো হচ্ছে, তার মানে সত্যি এটা বড় প্রাপ্তি। নিবেদিতার জন্য আজকে এটা বড় আর প্রাপ্তি। মানে আর এরা অমিত দ্বারা অগ্রজ তারা যখন বলেন সত্যি সত্যি ভালো লাগে, কারণ সেই অর্থে আমি তো এরকম সঞ্চালনা করি না, সাহস পেয়েছি যেহেতু আমাদের খুব চেনা মুখ, আর সেহেতু আমি একটু সাহস পেয়ে বসেছি। এরা যখন বলছেন তখন আমারও বড্ড ভালো লাগছে। অমিতা, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকবেন। আচ্ছা, আহ সুষমা ভুক্তা লিখেছে খুব ভালো লাগলো স্মৃতিকণাদি। শ্রীময়ী চ্যাটার্জি লিখেছেন তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি, তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি। আহা, অপূর্ব লাগলো শাশ্বতী গুহ। উম আচ্ছা, আত্মজা যে নেপথ্য শিল্পীদের নিয়ে ভেবেছে 6 তারিখ সিনিয়র হিসেবে সবাইকে আমার ভালোবাসা, আজ যারা আছেন সেদিন থাকবেন। শান্তনু ব্যানার্জি আহ্বান জানিয়েছেন সকলকে। আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রায় 64-65 জন আমাদের এই মুহূর্তে দেখছেন, একদম লাইভ দেখছেন 64-65 জন। আর এছাড়াও এই মুহূর্তে পরে যারা দেখবেন তাদের প্রত্যেককে জানাই যে আপনারা প্লিজ থাকুন আমাদের শেষ দিন পর্যন্ত অনুষ্ঠানে আমাদের সঙ্গে, আত্মজার সঙ্গে। নীলোৎপল ঘোষ দস্তিদার জোজো লিখেছেন সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আচ্ছা, শ্রীময়ী চ্যাটার্জি লিখেছেন বাহ স্মৃতিকণা খুব ভালো লাগলো। এছাড়া আরো অনেক 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 কমেন্ট, সব পড়তে গেলে আমাদের মানে অনুষ্ঠানটাই আর কি হবে না, শুধু কমেন্টই পড়তে হবে। অনেক কমেন্ট এসেছে, এখনো আসছে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমাদের এই দুই বন্ধুকে আমরা বিদায় জানাচ্ছি, আত্মজার দুই বন্ধুকে। আমাদের আরো দুজন আত্মজার বন্ধু আছে, তাদেরকে আমরা একটুখানি ডেকে নেব এই মুহূর্তে। ঠিক আছে অনিন্দিতা, স্মৃতিকণাদি, তোমাদেরকে এই মুহূর্তে বিদায় জানাচ্ছি, তোমরা থাকো, অনুষ্ঠান দেখো, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, ভালো থেকে আপনারাও সবাই ভালো সবাই থাকুন। বিজয়ার শুভেচ্ছা হুম। রইল আমার মানে আত্মজা পরিবারের পক্ষ থেকে। আপনাদের দুজনকে শুভেচ্ছা, হার্দিক শুভকামনা জানাই, এবং আমাদের বেশ, সকল দর্শক বন্ধুদেরকেও শুভকামনা, বিজয়ার শুভেচ্ছা জানাই। নমস্কার। একদম। হুম। আচ্ছা, আমাদের সঙ্গে আরো দুজন বন্ধু আছে, তাদেরকে একটুখানি ডেকে নিই এই মুহূর্তে। প্রথমে আছে নীলিমা পাল। আচ্ছা, নীলিমা, নীলিমা শুনতে পাচ্ছ? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ শোনা যাচ্ছে? নীলিমা, হ্যাঁ একদম শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, সব ঠিকঠাক আছে। নমস্কার। সবাইকে জানাই কবি শাশ্বতী গুহ, কবি অর্ণব চক্রবর্তী কবি নয়, এবং আবৃত্তি আমাদের শিল্পী। আমরা কেউ তুমি কি একটু ঘাবড়ে আছো? তুমি একটু টেনশনে আছো? কেউ কবি নয়, দুজনেই আবৃত্তি শিল্পী। এত ঘাবড়ে আছো কেন? টেনশন। নিবেদিতা বরং কবি, নিবেদিতা বরং কবি। এবং পাগল, আমাদের অমিতদা সামনে আছে, অমিতদা সামনে আছে, বা কবি বলে হাসবে। অমিতদা কবি, ভালো সঞ্চালক, সব বসে আছে সামনে। যাই হোক, নীলিমাকে আমরা একটা ইজি করে দিচ্ছি। যাই হোক, আমাদের হ্যাঁ, আত্মজার একদম। পরিবারের পক্ষ থেকে ভয় পেও না, ভয় পেও না। আমাদের আত্মজার পরিবারের পক্ষ থেকে শুভ বিজয়া জানাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ। এটা হচ্ছে আমার প্রথম এরকম লাইভ প্রোগ্রাম, সেই জন্য সত্যি একটু ঘাবড়ে আছি। আচ্ছা, তুমি একটু নিজের সম্পর্কেই বলো আমাদের বন্ধুদের সঙ্গে, আমাদের এই মুহূর্তে যারা আছে যে দর্শক শ্রোতা বন্ধু, তাদের কাছে তুমি একটু তোমার পরিচয় দাও। আমাদের যারা এই মুহূর্তে আছে আমাদের অতিথিদের কাছে তোমার একটু পরিচয় দাও। তুমি কি করো, তুমি কি কবিতা ছাড়া আর কি করো, সেটা যদি সেগুলো একটু বলো। আমি আমি নীলিমা পাল। আমি কবিতা আমার একটা ভালোবাসার জায়গা। এছাড়া আমি প্রফেশনালি আছি হচ্ছে মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ বিরাটি, এই কলেজে গ্রন্থাগারিক হিসাবে আমি নিযুক্ত, কর্মপদে নিযুক্ত। আর এই এই অনেকটা বয়সে এসে মানে এই আমি অ্যাকচুয়ালি আমার ছেলেকে প্রথম আমি আমার দিদির কাছে কবিতা শেখাতে নিয়ে এসেছিলাম। তারপরে ছেলেকে শেখাতে শেখাতে কোথাও আমি বসে থাকতাম, শুনতাম সবার কবিতা, বড়রাও অনেক শিখতেন। তো প্রথম দিকে এতটা বয়সে এসে নতুন করে আবৃত্তির প্রতি ভালোবাসা আমার একটা ছোট থেকেই ছিল, কিন্তু সেভাবে শেখার সুযোগ ঘটেনি। ছেলেকে শেখাতে এসে যখন বসে থাকতাম, শুনতাম, তখন কোথাও একটা নিজের কোথাও একটা মনে হতো যে আমিও যদি ওর সাথে একটু শিখতে পারি। তো একদিন আমি দিদিকে আলাদাভাবে ডেকে বলেছিলাম যে আমার শেখার ইচ্ছে আছে, কিন্তু ভীষণ এই বয়সে এসে কি আমি পারবো, কোনোদিন তো আগে শিখিনি। তো তখন আমাকে দিদি সাহস দিয়েছিলেন যে কেন পারবে না, অনেকেই তো এখানে বড়রা শিখছে, নিশ্চয়ই পারবে, তুমি চেষ্টা করে দেখো।
তো সেই প্রথম, আমি খুব বেশি দিনও নই শিখছি। তো সেই থেকে আমি প্রথম দিকে ভীষণ আমার খুব শেকি ফিল হতো। বড়রা যারা মানে অন্যান্য আমাদের সিনিয়র গ্রুপের যারা আছে তারা এত সুন্দর আবৃত্তি করে, আমি তো নতুন, মানে বলতেই আমি যখন মানে ক্লাসে বলতাম আমার ভীষণ একটা হেজিটেশন হতো আর কি, যে বলবো কেমন বলবো, সবাই কিভাবে নেবে। তো তারপরে আস্তে আস্তে আমার যারা সাথে আছেন বন্ধুরা এবং দিদি ভীষণ ভাবে আমাকে এনকারেজ করেছেন, আমি এই ব্যাপারে ভীষণ কৃতজ্ঞ। এবং আস্তে 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 একটু একটু করে সেই ভাবটা, শেকিনেসটা অনেকটা কিছুটা, অনেকটা হয়তো পারিনি এখনো, কিছুটা একটু হলেও সেটা কাটিয়ে উঠতে পেরেছি এবং ভালোবাসাটা আর একটু তৈরি করার চেষ্টা করেছি মাত্র। ভালোবাসাটা তৈরি করতে হয় না, ভালোবাসা তৈরি হয়ে যায় এবার। কারণ তোমার ভালোবাসাটা আগে থেকেই ছিল। ওর নীলিমা সম্ভবত নর্থ বেঙ্গলে ও বেড়ে ওঠা, ওর ওর মানে ওর মানে নিজের যেমন প্রফেশন আমার বাঁচিয়ে জন্ম এবং প্রাথমিক শিক্ষা জগৎ শিলিগুড়িতে। আচ্ছা, নীলিমার কি একটু নেটওয়ার্ক প্রবলেম করছে? আচ্ছা, আমাদেরকে শুনতে পাচ্ছ তো তুমি ঠিকঠাক? না, ঠিক আছে, শুনতে পাচ্ছি। ঠিক আছে, বেশ। আচ্ছা, আমরা তোমার কবিতা তাহলে শুনি, তোমার ভালো লাগার চর্চা, সেগুলো আমরা একটুখানি শুনে নিই। আচ্ছা, আমি আজকে শোনা যাচ্ছে তো? একদম একদম, আমি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নববেশ কবিতাটি পরিবেশন করতে চাইছি। বেশ, শোনাও। সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে, হাতে ছিল তব বাঁশি, অথরে অবাক হাসি। সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নবযৌবন সভাতে। সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে। খেলিলে সে কোন খেলা, কোথা কেটে গেল বেলা। ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে। পুলকিত মোর পরাণে তোমার বিলুল নয়ন বুলালে। সব কাজ মোর ভুলালে। তারপরে হায় জানিনে কখন ঘুম এলো মোর নয়নে। উঠিনু যখন জেগে তরুতলে আছি একলা পড়িয়া দলিত পত্র শয়নে। তোমাতে আমাতে রত ছিনু যবে কাননে কুসুম চয়নে। ঘুম এলো মোর নয়নে। সেদিনের সভা ভেঙে গেছে সব আজি ঝড় ঝড় বাদরে। পথে লোক নাহি আর, রুদ্ধ করেছি দ্বার। এক আছে প্রাণ ভূতল শয়ান আজিকার ভরা ভাদরে। তুমি কি দুয়ারে আঘাত করিলে, তোমারে লব কি আদরে আজি ঝড় ঝড় বাদরে। তুমি যে এসেছ ভস্য মলিন তাপস মূরতি ধরিয়া, স্তিমিত নয়ন তারা ঝলিছে অনল পারা। সিক্ত তোমার জটাজুট হতে সলিল পড়িছে ঝরিয়া। বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছ সাথে করিয়া। তাপস মূরতি ধরিয়া নমিহে ভীষণ মৌন রিক্ত এসো মোর ভাঙা আলয়ে। ললাটে তিলক রেখা যেন সে বহ্নি লেখা। হস্তে তোমার লৌহ দণ্ড বাজিছে লৌহ বলয়ে। শূন্য ফিরিয়া যেও না অতিথি, সব ধন মোর নালয়ে। এসো এসো ভাঙা আলয়ে। খুব টেনশনে নীলিমা শেষ করলো। ও এত ঘাবড়ে আছে আমি জানি না কেন, কিন্তু পরিবেশন ভালো হয়েছে নীলিমা,
তোমার ভালো চেষ্টা, এবং তুমি বলেছো হ্যাঁ অবশ্যই তুমি অল্প দিন চেষ্টা করছো। ভুল ত্রুটি কিছু থাকবে, সেটা আমাদের যারা বন্ধুরা আছেন, দর্শক শ্রোতারা আছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমাদের সঙ্গে আরো এই একজন নিবেদিতা, হ্যাঁ বলো। তুমি 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 আচ্ছা আরেকজনকে ডেকে নাও। আমি নীলিমাকে একটু একটা কথা বলতাম, হ্যাঁ যে নীলিমা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ আমারও এরকম হতো জানো তো, আমারও এরকম হতো প্রথম প্রথম, হাত পা ঘামতো, মনে হতো পেট ব্যথা করছে, মনে হতো শরীর খারাপ করছে, হ্যাঁ, এরকম এরকম অনেক এরকম একটা হয়েছে। ফিলিংস আমারও হচ্ছে। যাই হোক, তুমি ডেকে নাও, এগুলো আমাদেরও হয়েছে। আচ্ছা, ঘাবড়ানোর আমাদের কিছু নেই। আর একজন বন্ধুকে একটু ডেকে নি। আমাদের আত্মজার আরো একজন বন্ধু আছেন এই পর্বে, তাকে ডেকে নেব। হ্যাঁ, অর্পিতা আমাদের সঙ্গে আছে, অর্পিতা। হ্যাঁ, আচ্ছা আমি এই প্রসঙ্গে বলি যে এক্ষুনি ও তো, তুমি শাশ্বতী দিদি বললে যে আমার হতো, আমার তো এখনো হয়। মানে ইনফ্যাক্ট এই যে আমি তোমাদের নিয়ে বসলাম না, তোমরা এত একেবারে এত ব্রাইট ফেস, গতকালও এত স্টলওয়ার্ড এক একজন, আমি তাদেরকে নিয়ে বসা আমার পক্ষে একটা খুব ডিফিকাল্ট ব্যাপার না। আমার আজও হচ্ছিল টেনশন, এবং স্টিল হচ্ছে। সেটা একটা অন্য টেনশন, সেটা সেটা আমি জানি। সেটা এটা যে তুমি যেহেতু হোস্ট, এটা একটা অন্য টেনশন, যে একটা অনুষ্ঠান যখন তুমি করতে নেমেছো তখন অনুষ্ঠান যেন একদম সার্বিকভাবে সুন্দর হয়, সেটা হচ্ছে। আমার তুমি তাই তোমার যে সবসময় টেনশনটা ছিল সেটা ত্যাগ করো এখন। বাকি অন্য সবসময় টেনশন তোমার নিশ্চয়ই হচ্ছে না। মঞ্চে ওঠার সময় নিবেদিতা মঞ্চে ওঠার নাক তহবিলদার ভয় পাচ্ছে কবিতা বলবার আগে, এটা হতে পারে না, এটা না, আমি ভয় এখন আর নয়, বিশ্বাস কিন্তু করি না। কিন্তু মঞ্চে ওঠার আগে সবসময় একটা পা কাঁপে, এটা হয়, এটা আমি অস্বীকার করছি না, একটা পা কাঁপুনি আমার থাকে না, মঞ্চে এটা ওঠার আমি সময়। অনেস্টলি বলি, এটা নিশ্চয়ই তুমি আমার সঙ্গে বা অর্ণব সহমত হবে। এটা আমাদের হয় যে যে অনুষ্ঠানটা করতে এই মুহূর্তে মঞ্চে যাচ্ছি, যে সব মানুষরা অপেক্ষা করে আছেন, তাদের কাছে আমি আমরা 100% 100% দিতে দিতে পারবো কিনা, একদম। 100% দিতে পারবো কিনা, যেটা কিন্তু দেবার জন্য আমি এসেছি। কিন্তু ব্যাস, মজার কথা, ওটার মঞ্চে জন্য। উঠে যাওয়ার পর মঞ্চের আলোটা যখন হ্যাঁ, মুখে এসে পড়ে, তখন তারপরে আর একটা অন্যরকম একটা অনুভূতি হয়, যেটা এই একেবারে। ঘরে বসে এই এত আলোতে সেটা আসছে না ঠিকঠাক যখন পারফর্ম করতে যাচ্ছি। ওটা আচ্ছা, নিশ্চয়ই আসবে, আমরা আমরা সেই অপেক্ষায়, নিশ্চয়ই আসবে। ঠিক। আচ্ছা, অর্পিতা এসেছে, একটু অর্পিতা, অর্পিতা তুমি খুব ছোট্ট করে একটু তোমার সম্পর্কে বলো, একটু আমাদের বন্ধুদের সঙ্গে পরিচয় করে নাও। নমস্কার জানাই আমার সকল গুণীজনেদের, শুভ বিজয়া সকলকে। হ্যাঁ, আমাকে শোনা তুমি বলতে যাচ্ছে? থাকো, একদম সব শোনা যাচ্ছে, তুমি বলতে থাকো। আমার নাম অর্পিতা গৌতম অধিকারী। আমি থেকে বলছি। আমার এই কবিতা প্রতি ভালো লাগা আমার ছোট বয়স থেকে, হয়তো চর্চাটা অনেক পর থেকে আমি চালু করেছি। তো আর দিদির সাথে পরিচয় আমার বেশ কিছু বছরের, প্রায় 10 বছর আগে থেকে দিদির সাথে আমার পরিচয়। আর দিদির কাছে শেখা আমার খুবই কম সময়। তো দিদিকে আমি যে আমার টিচার হিসাবে পেয়ে আমি সত্যি আমার একটা খুব মানে টাফ সময়ের মধ্যে যাচ্ছিলাম, তখন দিদিকে পাশে পেয়েছিলাম। তো এই ক্ষেত্র থেকে আমি দিদির কাছে এই মানে আচ্ছা, ওই ওর কি নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে? অর্পিতার কি নেটওয়ার্কে, মাইকের সাউন্ডের সমস্যা? হ্যাঁ, মাইকে সাউন্ডের মাইকে সমস্যা হচ্ছে। মাইকে তুমি একটু মাইকটাকে একটু মুখের কাছে নাও, স্পিকারটাকে মুখের কাছে নাও, তোমাকে স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ, একটু মুখের হ্যাঁ, কাছে নিয়ে শুনতে কথা বলো। এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার ঠিকঠাক বলো। হুম। হ্যাঁ, আমার কবিতা ভালো লাগা আমার ছোট বয়স থেকে। আর কবিতা চর্চা আমার খুব বেশি দিন নয়। আর দিদির কাছে শিখছি আমি বেশ কিছু মাস ধরে। তো আমি দিদিকে পাশে পেয়েছিলাম, একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন আমি দিদিকে পাশে পেয়েছি। তো সেই সিচুয়েশনটা দিদি মানে আমাকে ওভারকাম করতে খুব ভীষণভাবে সাহায্য করেছে। দিদি আর দিদির কবিতা। তো দিদির কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ। না, কৃতজ্ঞ আমরা কবিতার কাছে সকলেই। আচ্ছা চলো আমরা কবিতায় যাই। অর্পিতা, আমাদের কি শোনাচ্ছ আজকে? আমি শোনাচ্ছি, আমি আজকে শোনাচ্ছি বঙ্গভূ, কবি বেশ, শরৎ তুমি কুমার। একটু, হ্যাঁ, স্পিকারটাকে মুখের কাছে নিয়ে বলো, তাহলে আমরা ক্লিয়ার শুনতে পাবো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একদম মুখের কাছে নিয়ে বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম, বলো, শুরু করো। হুম। বঙ্গভূ, কবি শরৎ কুমার মুখোপাধ্যায়। তেমন দিন হবে আসবে, তখন পড়বো বাংলা, আকাশে যেতে যেতে বালুকে শুধাবে, ওদেরকে ওটা কি দেশ গো?
নদী ভরে জল, ঠমঠম করে মাঠ ভরে ধান, কালো কালো মানুষগুলান খিলখিল খিলখিল করে হাসে। অন্তর্যামী নারায়ণ উল্টি উল্টি হাসবে, শোধাবেন তোমার মনে লাই কতবার এসো এদিকে, তোমার মনে লাই কত পূজা নিয়েছ। এ হলো বন্ধপুর। বান হয়েছিল, ওরা বাঁধ বাঁধল। নদী শুকাইছিল, এখন কেনাল হয়েছে। বছরে 3-3বার ধান ওঠে। দেখো কেনে নতুন দালান হয়েছে কত। ওদের আর কষ্ট লাগে। বিকালের সোনার পাড়ালহর, ওই সোনার টিকটিক টিকটিক করে শব্দ উঠে। বলো দিনি, ও কিসের শব্দ? কি জানি। মা লক্ষ্মী অবাক হয়ে তাকায়। মানুষ এখন কাজ করে ফিরছে, শিশুরা পড়া করে ফিরছে। ও মুড়ি খাওয়ার শব্দ বটে। দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমির মানুষ। হায়, তেমন দিন কবে আসবে কবে আসবে? দুধ পাবে, মুড়ি পাবে, এ পোড়া দেশের মানুষ। তেমন দিন কবে আসবে নমস্কার। হ্যাঁ, তেমন দিন আসুক, আমরা সেই সময়ের অপেক্ষাই করব। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। আমি অনুষ্ঠান শেষ করব, আমাদের সমস্ত অতিথিদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং শেষ দুই একটি তারা ছোট্ট করে যদি একটা করে কবিতা শোনায়, সেই কবিতা শুনে আমি শেষ করব। আমাদের যে দর্শক শ্রোতা বন্ধু আছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি আরো একবার জানিয়ে দিয়ে যে আমাদের আগামীকালের পর্বে এই যে বিজয়া বৈঠকি আড্ডা পূর্ণ পরশ পুলকে তার তৃতীয় পর্ব, 7 দিন ব্যাপী যে অনুষ্ঠান, আজকে তার দ্বিতীয় পর্ব গেল, কাল তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে কিন্তু আছেন একেবারে, কালকে কিন্তু ছোট ছোট বন্ধুরা আছে আমাদের, আর ছোট ছোট বন্ধুদের সঙ্গে কিন্তু আছে কবিরা। হ্যাঁ, 3জন কবি আছেন, কবি সৌমিন্দ্র ভৌমিক, কবি তরুণ কান্তি বারিক এবং কবি দেবব্রত দত্ত। আমি সমস্ত যারা আমাদের আজকে দর্শক বন্ধুরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে কালকেও আপনারা এইভাবেই থাকবেন সঙ্গে, আমাদের ছোট ছোট বন্ধুদেরকে এনকারেজ করবেন আর তাদের কবিতা শুনবেন যে তারা কেমন করে চর্চা করছে, কেমন করে শোনাচ্ছে তারা। তো কালকেও আমি সেভাবেই চাই বন্ধুদেরকে পাশে। আর আজকে যারা বন্ধুরা রইলেন তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। সকলে এইভাবেই সঙ্গে থাকুন, সৃজনে থাকুন, শিল্পের সঙ্গে থাকুন। আমরা আর কি করতে পারি ভালো থাকার প্রচেষ্টা ছাড়া? আমাদের শিল্প কি দেয়, আমাদের সংস্কৃতি কি দেয়? আমাদেরকে একটু সাহস যোগায়, আমাদেরকে এই কড়া সময়ে, কঠিন সময়ে একটু ঋজু হয়ে দাঁড়াতে শেখায়, তাই তো? আমি শেষ পর্বে আমার অতিথিদেরকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, শাশ্বতী দি এবং অর্ণবকে। আমি তোমাদের কাছে একদম কোনো কথা না বলে ছোট ছোট করে দুটি কবিতা শুনে আজকের অনুষ্ঠান শেষ করব। তুমি একটা শোনাবে না? আমি আজকে সঞ্চালকের ভূমিকায় বন্ধু। আমি তোমরা আমার কবিতা বহু শুনেছো। আর আমি অনুষ্ঠান যখন করেছি তোমাদের সঙ্গে করেছি, তখনও তোমরা শুনেছো। আজকে আমি সঞ্চালকের ভূমিকায়। তুমি আজকে তোমাদের শুনে শেষ করবো আজকে। শাশ্বতী আগে বেশ, শোনা। অর্ণব খুব সুন্দর করে শেষ করবে। ঠিক আছে, আমি আগে বলিনি। তোমরা দুজনেই সুন্দর করে বলছো, অনেক কমেন্ট এসছে। তোমরা পরে দেখে নিও কমেন্ট গুলো। আমি সব কমেন্ট পড়তে পারলাম না, প্রচুর কমেন্ট এসেছে। এবং আরো একটা কথা আমি জানিয়ে রাখি যে আমাদের এই প্রত্যেকটি যে পর্ব, সেই পর্বগুলো কিন্তু আমাদের আত্মজা ইউটিউব চ্যানেলে সেগুলো থাকছে। তোমরা আজকে যারা
তো তোমরা তোমাদের প্রিয়জনদেরকে এই ইউটিউব চ্যানেল থেকে লিংক শেয়ার করতে পারো। আত্মজা, ATMAJA এই নামে ইউটিউবে সার্চ করলে তোমরা আমাদের আত্মজা চ্যানেলটি পেয়ে যাবে। তোমরা সাবস্ক্রাইব করো। আমাদের বিভিন্ন ভবিষ্যতে পরবর্তী কাজ আসতেই থাকবে, সে কাজগুলোকে আমাদের আত্মজার সদস্যদের কাজ আসবে, আত্মজার সংঘবদ্ধ কাজ আসবে, সমস্ত কাজ আসতে থাকবে এবং সেখানে আপলোড হবে। তো এবং এই 7 দিনের যে অনুষ্ঠানটি, আর 7 দিনের কিন্তু ভিডিও গুলোও কিন্তু ওখানেই পাওয়া যাবে। তো তোমাদেরকে প্রত্যেককে অনুরোধ করছি যে তোমরা একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং সঙ্গে থেকো। এই মুহূর্তে শুনতে না পারলে পরে শোনো আরো। বেশ, শাশ্বতী দি তাহলে শোনাও। লক্ষ্মী পুজোর দিন শ্রীজাতর একটা কবিতা আমার কাছে এলো, খুব প্রাসঙ্গিক, জানো তো। কত মানুষ খেতে পাচ্ছে না, কত মানুষের রোজগার নেই, কত অসহায় অবস্থা। তেমনই একটা কবিতা কোজাগরি পড়ি। হ্যাঁ, একদম। কে আর জাগবে তোমার জন্যে অন্ধকারে অন্তরালে, বারবারন্ত জ্যোৎস্নাটাকেই মিশিয়ে দিও মুঠোর চালে। কাশনা ফুটুক সবার ঘরে, ভাত যেন রোজ ফোটেই ফোটে, সবার পাতে রোজ নিবেনে হাত রুটি আর সবজি জোটে। এই দেশটা মাইল ব্যাপী চাঁদের সুতোয় সেলাই করা, কাঁটা তারের রূপোয় জখম বাটোয়ারার বসুন্ধরা। আজও কেবল অন্ন নিজেই স্থির করে দেয় যার নিয়তি, সেদেশ তোমায় ছাড়বে না যে, সেদেশ তোমায় ছাড়বে না যে। হে লক্ষ্মী, হে শস্যবতী, জঠর যেমন অনন্ত এক অন্ধকারের সামনে দাঁড়ায়, এই মাটি সেই গর্ভে গড়া, এ রাত চলে খিদের পাড়ায়। কে আর জাগবে তোমার জন্যে, ঘুমে সবাই গুমড়ে কাঁদে, বারন্ত এই জ্যোৎস্না বরং ভাগ করে দাও সবার ছাদে। বারন্ত এই জ্যোৎস্না বরং ভাগ করে দাও সবার ছাদে। এটা দিয়েই শেষ করলাম। আমরা কি আর পারি এই প্রার্থনাটুকু ছাড়া। আহা, যেমন ভালো লেখা। আর তুমি এই কবিতা তোমাদের প্রত্যেকেই, তোমরা যে নির্বাচন করেছো তা কিন্তু আমাদের এই মঞ্চকে, আমি এইটাকে মঞ্চই বলবো, আমাদের এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করছো তোমরা। বড্ড ভালো লাগলো, বড্ড ভালো লাগলো। কি অসাধারণ নির্বাচন। আমরা অর্ণবকে শুনি এবার। এখন হেমন্তকাল, কিন্তু শীত আসছে, আর শীত মানে তো পিঠে পার্বণ। তো সেটা মাথায় রেখে শেষ করি। আমার খুব মানে ভালো লাগা একজন কবি রত্নেশ্বর হাজরা। তোমাদেরও হয়তো ভালো লাগে ওনার কবিতা। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, তার লেখা একটা কবিতা দিয়ে কবিতার আবৃত্তি দিয়ে শেষ করছি। বেশ। শহরখানা ছোট্ট এবং একটু দূরে শহরতলি, এদিক সেদিক অনেক ফাঁকা, মধ্যে বেজায় অলিগলি। ঘিঞ্জি ছেড়ে বেশ কিছু দূর এগিয়ে গেলে বাঁয়ের দিকে চোখ পড়ে যায় ঝিলের ধারে, ঝগড়া করে গাংশালিকে। অনেক আগে, কমসে কম তা 400 কিংবা 500, ওইখানে গান বইতো নাকি, চলতো ভেসে নাইর বহর। সেই সেখানে ঝিলের ধারে একটা ভিটে লম্বা পানা, বাস করে এক আদ্দি বুড়ি, নাম জানো কি? ডালিম দানা। ডালিম দানার কাঁধ বরাবর লম্বা ঝুলে সবুজ ঝুলি, উঠোনে তার পিঠের বাগান, পাটিসাপটা, চন্দ্রপুলি। হঠাৎ না এক পূর্ণিমাতে জ্যোৎস্না যখন মেঘের নায়ে, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ডালিমদানা বুড়ির গায়ে। তখন বুড়ি পুলির গাছে দিচ্ছিল সার, তালের গোলা। পুলির ভেতর ঢুকছে গন্ধ, হরেক পিঠের মুখটি খোলা। তারপরে সে ক্ষীর মনোহর গাছের গোড়ায় এধার ওধার ঢাললো পাকা সবরি কলার কয়েক চামচ সাদাটে সার। এমনি করে রস বড়া আর সরু চাকলির গোড়ায় ঢেলে কাঁঠাল চূর্ণ। যেমনি ফেরা অমনি আমায় দেখতে পেলে, মুখ জুড়ে তার চাঁদ নেমেছে। বয়স কত?
কেউ জানে না। উঠোন জোড়া পিঠের বাগান, বেড়ার কাছে হাসনুহানা, জোনাক রঙা চুলগুলো তার, বাতাস করছে ওড়াউড়ি, চোখ দুটো তার চোখ যেন নয়, অরুণ কথার নিঝুম পুরী। নিঝুম পুরীর কপাট খুলে পড়লো কাঠি সোনার ঢাকে, বলল বুড়ি ডালিম দানা, রস ভরা কি রাত্রে পাকে, জানিস নাকি চন্দ্রপুলির পাক ধরে না আধার যখন, কাঁচা কি খায় পাটি সাপটা, তুত বোকা তুই কাদের খোকন, তার চেয়ে যা পর্গে শুয়ে আসিস যখন দোয়েল ডাকে, কাল সকালে রোদ না পেলে ক্ষীরপুলি কি সত্যি পাকে। কিন্তু যেমনি সকাল হলো, গেলাম ভুলে তার ঠিকানা, কোথায় বা সেই পিঠের বাগান, কোথায় বুড়ি ডালিম দানা। আহা আহা শেষপাতে মিষ্টি চিরকালই ভালো লাগে, শেষপাতে একদমই মিষ্টি তাই। চিরকাল ভালো লাগে। পিঠে পুলির গন্ধে না করছে, একেবারে গন্ধ ছড়ালো আর এত অর্ণব। সুন্দর লিখেছে, না না না, লেখাটা তুমি একেবারে কি মানে এত অপূর্ব লিখেছেন। অসম্ভব ভালো, অসম্ভব ভালো। কি গুণী মানুষজন আমাদের আশেপাশে ছড়িয়ে আছেন না, কি কি অসাধারণ তাদের কলম। শাশ্বতী যে কোজাগরি হুম। শোনানো অসাধারণ লেখা সত্যি। আসলে কবিতার বোধ, এই অনুভব বড্ড ছুঁয়ে যায়। আর সত্যি সত্যি এই অনুভব নিয়ে যেন বেঁচে থাকতে পারি, এই অনুভবকে যেন ছুঁতে পারি, এই বোধটুকু যেন জেগে থাকে, এটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা, আর কিছু নয়। আমি তোমাদের সকলকে আরো একবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর আরো একটা কথা একটু বলতে চাই যে আহ সত্যি তো আমাদের উৎসবগুলো মানেই কিন্তু মহামিলনের উৎসব, তা মানুষের উৎসব। আমাদের আগামী যে উৎসব, তা যেন এমন করে না কাটে, তা যেন এই আমরা ভার্চুয়ালি পূর্ণ পরশ গ্রহণ করার জন্য এভাবে না বসতে হয় আমাদের। আমরা যেন হাতটা ধরতে পারি, আমরা যেন কাছে থাকতে পারি, পাশে থাকতে পারি, বলতে পারি কেমন আছো, কেমন আছিস, ভালো তো, এইটুকু যেন বলতে পারি, হাতে হাত রেখে উত্তাপ নিতে পারি। তো এই উত্তাপটুকু আজকে আমরা ভার্চুয়ালি যতটুকু পারলাম আমাদের বন্ধুদের উত্তাপ দিতে চেষ্টা করলাম। আর আপনারাও থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর অবশ্যই সঙ্গে থাকুন সৃজনের সঙ্গে, শিল্পের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে। আর আজকে হয়তো মঞ্চ নেই, কিন্তু আগামী দিনে কিন্তু আমরা প্রত্যাশা রাখি মঞ্চ থাকবে। হয়তো বহু মানুষ আছেন যারা, আমি এই শ্রীজাতদার লেখা তুমি এক্ষুনি পড়লে, শ্রীজাতদার আরেকটি লেখা ছিল যে একজন বাদ্যযন্ত্রী শিল্পী, একেবারেই শিল্পী, হ্যাঁ, একেবারেই তোর বাড়িতে তিনি, এসেছিলেন, রাইট, একদম সেটাও এরকম এরকম ঘটনা কিন্তু অনেক আছে, শ্রীজাতদা খুব সুন্দর করে লিখেছেন। এরকম ঘটনা খুব কিন্তু ভালো আরো লেখা। ঘটনা আশেপাশে ঘটেছে, ঘটে চলেছে। এবং কিন্তু এই সময়গুলো যেন কাটিয়ে উঠতে পারি আমরা, তাদের যারা সারা জীবন ধরে শিল্পের প্রতি তাদের নিষ্ঠা দেখিয়ে গেলেন, তারা ব্রতী হয়ে রইলেন, তাদের যেন শেষ বয়সে এসে এইরকম সময় না কাটে। কত তো শিল্পীর যে চোখের জল পড়ছে, সে জল যেন হ্যাঁ, সত্যি মানে পড়াটা বন্ধ হয়। বন্ধ আমরাও কি হয়, ভালো আছি, আমরাও খুব কষ্টে একদমই তাই, আছি, সত্যিই হাসছি তাই। ঠিকই আজকে এই মুহূর্তটা ভালো লাগছে বলে, কিন্তু হুম, কোথাও যেন আবার মনে হয় যেন ফিরে গিয়ে অন্ধকারে চলে যাব। মঞ্চ না থাকলে একজন শিল্পীর জীবনে মনে হয় কিছুই থাকে না। ঠিক। সেই সেই হাহাকারটা তো কাজ করছে, সেটা যেন সত্যি কেটে যায়। একদম, আমরা আলোর কথা, আলোর প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা আগামীকালও সঙ্গে থাকুন, আমাদের ছোট বন্ধুরা থাকবে, আমাদের পূর্ণ পরশ পুলকে এই অনুষ্ঠানে তৃতীয় পর্বে কবিরা থাকবেন। আপনারাও সঙ্গে থাকুন একদম 7 তারিখ পর্যন্ত, তারপরেও দেখা যাক, যদি আপনারা পাশে থাকেন নিশ্চয়ই আমরা অন্য ভাবনা নিয়ে আসবো। আমাদের অতিথিদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক কৃতজ্ঞতা। সমস্ত দর্শক বন্ধু যারা এই মুহূর্তে দেখছেন, যারা পরে দেখবেন, তাদের আরো একবার জানাই শুভ বিজয়া। সকলে ভালো থাকুন, খুব ভালো থাকুন, ভালো রাখুন নিজের মানুষদের। শুভরাত্রি।